ওকে, গুড আফটারনুন। তো লাস্ট ক্লাসে আমরা কি শেষ করেছিলাম বল? লাস্ট ক্লাসে কি করেছিলাম আমরা? রেজোনেন্স, তারপরে ওই মেসোমেরিক ইফেক্ট, ওগুলোর কোশ্চেন সলভিং। রেজোনেন্স, মেসোমেরিক এফেক্ট, হাইপার কনজুগেশন, তাই তো? হ্যাঁ। তো আমরা বন্ড লেন্থ রিলেটেড প্রবলেমস করেছিলাম। হুম, আর কিসের প্রবলেম করেছিলাম? এগুলোই তো হয়েছিল। ওকে, সো টুডে উই আর গোয়িং টু ডু মোর, মানে ইলেকট্রনিক এফেক্টস এর আরো অ্যাপ্লিকেশন আমরা করব। তোদের প্রচুর প্রবলেমস থাকে দেখবি আম্লিকতার ক্রমের উপর থাকে। হ্যাঁ। আম্লিকতার ঊর্ধ্বক্রমানুসারে নিম্নক্রমানুসারে সাজাও, বা ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমানুসারে নিম্নক্রমানুসারে সাজাও। Acidic strength, basic strength. Okay, so today we are going to do problems on acidic strength. ঠিক আছে, অ্যাসিডিক স্ট্রেংথ বা আম্লিকতা, কোন অ্যাসিডটা কত স্ট্রং সেটাকে কম্পেয়ার করব। তো নর্মালি অ্যাসিড বলতে ধর এই যে একটা অ্যাসিড, তো তোরা নিশ্চয়ই আয়নীয় সাম্যাবস্থা পড়েছিস বা আয়নিক ইকুইলিব্রিয়াম পড়েছিস। তো অ্যাসিড যখন বিয়োজিত হয় তখন কি হয়, এটা ভাঙে H প্লাস আর A মাইনাসে। তো এটাকে যদি অ্যাসিড বলা হয়, সো দিস মাস্ট বি দা কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার। জানিস? হ্যাঁ। জানিস কি অ্যাসিড আর হুম, অনুবন্ধী ক্ষার? অনুবন্ধী কথাটা কখন ইউজ হয়? যখন দুটো যৌগের মধ্যে একটা প্রোটনের ডিফারেন্স হয় তখন আমরা বলি অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগল বা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। যার মধ্যে একটা প্রোটন বেশি থাকে সেটা অ্যাসিড হবে, একটা প্রোটন কম থাকলে বেস হবে। তাহলে দিস ইজ, এখানে একটা বেস প্রোটন কম আছে, দিস ইজ কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার, আমরা শর্টে সিবি বলবো। এন্ড দিস ইজ দ্য অ্যাসিড। এবার জিনিস ভালো করে বুঝ, যদি আয়নীয় সাম্যাবস্থা পড়ে থাকিস তাহলে জানিস যে এখানে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকে সেটাকে কে বলে। কে এটাকে আমরা কি বলি? অ্যাসিড বিয়োজন ধ্রুবক, তাই তো? তো এই সাম্যাবস্থা সাম্য ধ্রুবকের এক্সপ্রেশন কি হয়? এটা যদি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক হয়, এটাকে আমরা বলছি অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা অ্যাসিড বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, তাহলে এর এক্সপ্রেশন কি হয়? সাম্য ধ্রুবকের এক্সপ্রেশন কি হয়? প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, তাই তো? হ্যাঁ। ইয়েস আর নো? আর এই এখানে যে ব্যালেন্সড ইকুয়েশনে প্রোডাক্ট বা রিঅ্যাক্ট্যান্টের যে সহগগুলো থাকে বা কোএফিসিয়েন্ট গুলো থাকে, সেগুলো এই কনসেন্ট্রেশনের পাওয়ারে চলে যায়। ইয়েস আর নো? হ্যাঁ। তাহলে এখানে যেহেতু সবকটার পাওয়ার 1 আছে, তো এখানেও H প্লাস ইন্টু A মাইনাস বাই H এ, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আর পিকে তাহলে জানিস, পিকে তাহলে কি হবে? মাইনাস লগ অফ কে। জানিস কি জানিস না? হ্যাঁ। ঠিক আছে, তো অ্যাসিডের আম্লিকতা বা অ্যাসিডিক স্ট্রেংথ যদি তোকে ডেটা দিয়ে ডেটা ওয়াইজ কম্পেয়ার করতে হয়, তাহলে ডেটা আমরা কোথা থেকে পাবো? যে সমস্ত রেকর্ড থাকে, রেকর্ড বুকে কে আর পিকে ভ্যালু দেওয়া থাকে। তো এই কে আর পিকে ভ্যালু কম্পেয়ার করে তুই অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করতে পারিস বা তুলনা করতে পারিস। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখ, তুই যদি দেখিস এখানে, যদি এই কনজুগেট বেসটা স্টেবল হয়, এই কনজুগেট বেসটা যত স্টেবল হবে, সাম্যাবস্থা তত ডান দিকে যাবে না বাদিকে যাবে? ঝটপট বল। এই কনজুগেট বেসটা যত স্টেবল হবে, স্টেবিলিটি, ধর এটা প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের যদি স্টেবিলিটি বাড়ে, এই ইকুইলিব্রিয়ামটা ফরওয়ার্ডে যাবে, সম্মুখ বিক্রিয়া হবে না পশ্চাৎ বিক্রিয়া হবে? ফরওয়ার্ড রিয়াকশন হবে এটা। ফরওয়ার্ড রিয়াকশন হবে। তাহলে ফরওয়ার্ডে যদি যায় তাহলে কি হবে? যদি ফরওয়ার্ডে যায়, এটা মানে হচ্ছে ডিসোসিয়েশন মানে বিয়োজন। ফরওয়ার্ডে গেলে অ্যাসিডের আরো বিয়োজন হবে, যদি বিয়োজন হয় তাহলে H প্লাস এর কনসেন্ট্রেশন বাড়বে আর কনজুগেট বেসের কনসেন্ট্রেশনও বাড়বে। ঠিক আছে, H প্লাস আর A মাইনাস এর কনসেন্ট্রেশন বাড়বে কিন্তু অ্যাসিডের কনসেন্ট্রেশন কমে যাবে। তো যদি এখানে নিউমারেটর বা এগুলো যদি বাড়ে আর এটা যদি কমে, তাহলে কে এর ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে কি আমি বলতে পারি যে এই কনজুগেট বেস যত স্টেবল হবে তত অ্যাসিড আরো বিয়োজিত হবে, আরো বেশি H প্লাস পাবো, তাই তো? কে এর ভ্যালু বাড়বে, আর কে এর ভ্যালু বাড়লে পিকে এর ভ্যালু কি হবে? পিকে এটা মাইনাস লগ অফ কে, তাহলে কে এর ভ্যালু বাড়লে পিকে কমবে।
তাহলে কি আমি দেখতে পাচ্ছি যে অ্যাসিডিক স্ট্রেংথ, দেখ যত H প্লাসে ভাঙবে অ্যাসিডিক স্ট্রেংথ তত বাড়ে, রাইট? তাহলে ক্যান আই সে অ্যাসিডিক স্ট্রেংথ ইজ প্রপোর্শনাল টু Ka ভ্যালু বাট ইনভার্সলি প্রপোর্শনাল টু pKa ভ্যালু। এখানে কি দেখতে পাচ্ছিস, H প্লাস বাড়ছে মানে Ka বাড়ছে, pKa কমছে। তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ অফ অ্যাসিড সমানুপাতিক হয় Ka ভ্যালুর, ব্যস্তানুপাতিক হয় pKa ভ্যালু। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে দুটো অ্যাসিডের মধ্যে যার Ka ভ্যালু বেশি তার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি, আর যার pKa ভ্যালু বেশি তার অ্যাসিডিক স্ট্রেংথ কম। তাহলে Ka হ্যাঁ আর pKa ভ্যালু দেখে অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করতে পারবি। Ka ভ্যালু বেশি মানে অ্যাসিডিক স্ট্রেংথ বেশি, pKa ভ্যালু যদি বেশি হয় তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ কম। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। রাইট। তাহলে ফার্স্টে আমরা একবার দেখে নেব যে Ka ভ্যালু ওয়াইজ অ্যাসিডিক স্ট্রেংথ কি হয়, একবার আমরা মাথায় ঢুকিয়ে নেবো ব্যাপারটা যে Ka ভ্যালু ওয়াইজ যদি আমরা সমস্ত অ্যাসিড গুলোকে অ্যারেঞ্জ করি বেশি থেকে কম বা কম থেকে বেশিতে, তাহলে কিরকম ভাবে জিনিসটা আসবে। তো নর্মালি দেখ প্রচুর অ্যাসিড আছে, তার মধ্যে আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেখি। তো তার মধ্যে ইনঅর্গানিক অ্যাসিডস এর মধ্যে কি আছে, মিনারেল অ্যাসিড, খনিজ অ্যাসিড গুলো কি আছে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, HCl, ঠিক আছে? তো এই তিনটে মিনারেল অ্যাসিড স্ট্রং অ্যাসিড জানিস, তাহলে এদের মধ্যে সব থেকে স্ট্রং কি হয়, H2SO4 ফলোড বাই নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের পরে কি হয়, HX। এবার HX এর মধ্যে যদি তুই অ্যাসিডিক স্ট্রেংথ ওয়াইজ সাজাস তাহলে HI গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান HF, ঠিক আছে? চারটে HX আছে, হাইড্রোআয়োডিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লুরিক অ্যাসিড। তাহলে HI থেকে HF এ অ্যাসিডিক স্ট্রেংথ কমবে। তাহলে এগুলো তো মিনারেল অ্যাসিড হলো, ঠিক আছে? যখন আমরা আমরা মেইনলি কি নিয়ে কথা বলছি, অর্গানিক অ্যাসিড নিয়ে, তাই তো? তো অর্গানিক অ্যাসিডস এর মধ্যে দেখ ভালো করে বোঝ, অর্গানিক কম্পাউন্ডস এ যদি এই ফাংশনাল গ্রুপ গুলো থাকে, সালফোনিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালকোহল, তাহলে অর্গানিক কম্পাউন্ড গুলো অ্যাসিড হিসাবে কাজ করে। তার মানে এগুলো হচ্ছে অ্যাসিডিক ফাংশনাল গ্রুপ। কি কি বললাম, সালফোনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল। এই ফাংশনাল গ্রুপ গুলো অ্যাসিডিক ফাংশনাল গ্রুপ। অর্গানিক কম্পাউন্ডে এই ফাংশনাল গ্রুপ থাকলে অর্গানিক কম্পাউন্ডটা অ্যাসিড হিসাবে কাজ করবে, ঠিক আছে? তো এই তিনটে ফাংশনাল গ্রুপের মধ্যে সালফোনিক অ্যাসিড সব থেকে স্ট্রং অ্যাসিড হয়, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে অ্যালকোহল। এবার তুই এর মধ্যে দেখ, ঠিক আছে, এই প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের আন্ডারে দু রকমের কেস হতে পারে, একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যাসিড। অ্যারোমেটিক অ্যাসিড কখন হবে, ধর যদি ফাংশনাল গ্রুপটা লেটস সে SO3H কোনো অ্যারোমেটিক রিং এর সাথে অ্যাটাচ থাকে, এটা, ঠিক আছে? তো দিস ইজ aromatic acid when the functional group is directly attached to a aromatic ring, okay? আর যদি কোনো অ্যালকাইল গ্রুপের সাথে অ্যাটাচ থাকে তখন এটা হয়ে গেল অ্যালিফ্যাটিক অ্যাসিড। বুঝতে পারলাম? হ্যাঁ তাহলে প্রত্যেকটা অ্যাসিডিক গ্রুপের মধ্যেও আবার অ্যারোমেটিক অ্যাসিডস গুলো অ্যালিফ্যাটিক অ্যাসিডস এর থেকে স্ট্রং হয়। সালফোনিক অ্যাসিডের যে অ্যারোমেটিক সালফোনিক অ্যাসিড সেগুলো অ্যালিফ্যাটিক সালফোনিক অ্যাসিড থেকে স্ট্রং হবে, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডেও তাই, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড গুলো অ্যালিফ্যাটিকের থেকে স্ট্রং হবে, বাট দের ইজ অ্যান এক্সেপশন। এক্সেপশন কোনটা, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড অ্যালিফ্যাটিক অ্যাসিড, বাট এখানে বেনজোইক অ্যাসিডের থেকে স্ট্রঙ্গার। ফিনাইল রিং কোনটা বুঝিস তো, ফিনাইল রিং মানে এটা, দিস ইজ ফিনাইল রিং, তাই তো? হ্যাঁ তাহলে ফর্মিক অ্যাসিড অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড বাট বেনজোইক অ্যাসিডের থেকে স্ট্রঙ্গার, দিস ইজ অ্যান এক্সেপশন, স্টার মার্ক করে রেখেছি, ঠিক আছে? এবার যদি অ্যালকোহলে হয়, অ্যালকোহলও সেম অর্ডার, অ্যারোমেটিক অ্যালকোহলস আর স্ট্রঙ্গার দ্যান অ্যালিফ্যাটিক অ্যালকোহলস, বাট মাঝখানে কে ঢুকে গেছে, ওয়াটার। অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক এর মাঝখানে কে আসছে, ওয়াটার, ঠিক আছে? কিন্তু এখানে এক্সেপশন কি আছে, এক্সেপশন হচ্ছে মিথানল। মিথানল ইজ অ্যান অ্যালিফ্যাটিক অ্যালকোহল বাট ওয়াটারের থেকে স্ট্রং। ইজ ইট ক্লিয়ার? সিকোয়েন্সে যদি মাথায় রাখিস তো বেসিক আইডিয়া যদি থাকে, পরে গিয়ে তোকে যখন স্ট্রাকচার কম্পেয়ার করে করতে হবে ইট উইল বি ইজি, ঠিক আছে? তাহলে মিথানল ইজ দ্য এক্সেপশন, যেটা অ্যালিফ্যাটিক হলেও ওয়াটারের থেকে স্ট্রং হয়, ওকে? আর বাকি যে অ্যালিফ্যাটিক অ্যালকোহল গুলো দেখছিস তার মধ্যে ডিগ্রি যত বাড়বে তত অ্যাসিডিক স্ট্রেংথ কমতে থাকবে। মানে 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যালকোহল 2 ডিগ্রির থেকে বেশি অ্যাসিডিক, 2 ডিগ্রি 3 ডিগ্রির থেকে বেশি অ্যাসিডিক, ওকে? এন্ড ফাইনালি উই হ্যাভ হাইড্রোকার্বনস। তো হাইড্রোকার্বনস এর ক্ষেত্রে কি দেখছিস, সব থেকে উইকেস্ট ক্লাস অফ অর্গানিক অ্যাসিড কোনগুলো,
মানে সব থেকে দুর্বল শ্রেণীর অর্গানিক অ্যাসিড কোনগুলো? হাইড্রোকার্বনস, মানে অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন। তার মধ্যেও অ্যালকাইনের অ্যাসিডিক স্ট্রেংথ অ্যালকিনের থেকে বেশি, অ্যালকিনের অ্যালকেনের থেকে বেশি। এই অর্ডারটা একবার মাথায় রাখ। আবার আমি রিপিট করে দিচ্ছি। ফার্স্টে মিনারেল অ্যাসিডস গুলো আছে বা খনিজ অ্যাসিড গুলো, যার মধ্যে H2SO4, HNO3, দেন HX। HX এর মধ্যে HI থেকে HF এ অ্যাসিডিক স্ট্রেংথ কমছে। অর্গানিক অ্যাসিডস এর মধ্যে সালফোনিক অ্যাসিড গ্রেটার দ্যান কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দ্যান অ্যালকোহল। কিন্তু প্রত্যেকটা অ্যাসিডিক গ্রুপের আন্ডারেও আবার দুটো ভাগ রয়েছে, অ্যারোমেটিক অ্যান্ড অ্যালিফ্যাটিক। অ্যারোমেটিক অ্যাসিড কোনগুলো? যেখানে অ্যাসিডিক গ্রুপটা ডিরেক্টলি অ্যারোমেটিক রিং এর সাথে অ্যাটাচ থাকবে, ঠিক আছে? আর প্রত্যেকটাতে অ্যারোমেটিক অ্যাসিডস আর স্ট্রঙ্গার দ্যান অ্যালিফ্যাটিক ওয়ান্স। এক্সেপশন কিছু আছে, যেমন কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ফর্মিক অ্যাসিড অ্যালিফ্যাটিক হলেও বেঞ্জোইক অ্যাসিডের থেকে স্ট্রং। যেমন অ্যালকোহলের ক্ষেত্রে অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিকের মাঝখানে কি আছে? ওয়াটার। কিন্তু এক্সেপশন মিথানল, অ্যালিফ্যাটিক হলেও ওয়াটারের থেকে বেশি অ্যাসিডিক। আর বাকি যে অ্যালিফ্যাটিক অ্যালকোহল গুলো আছে তার মধ্যে ডিগ্রি যত বাড়ছে অ্যাসিডিক স্ট্রেংথ তত কমে যাচ্ছে। ফাইনালি হাইড্রোকার্বনে যদি আসিস, অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন, দিস ইজ দ্য অর্ডার। দেখ বুঝলি কি? ঠিক আছে। মাথায় মাথায় ঢুকলো? হ্যাঁ। গুড। তাহলে এটা তো গেল কে ভ্যালু বা পিকে ভ্যালু দিয়ে অ্যাসিডিক স্ট্রেংথ আমি একটা অর্ডার দিয়ে দিলাম। তো এবার তোর কাছে ধর কে ভ্যালু বা পিকে ভ্যালু নেই, তোকে অ্যাসিডের স্ট্রাকচার দেখে অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করতে হবে। অ্যাসিডের স্ট্রাকচার দেখে, স্ট্রাকচার মানে বেসিক্যালি তোকে কি কম্পেয়ার করতে হবে? ইলেকট্রনিক এফেক্ট, যে কোথায় বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, কোথায় বেশি ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে, এগুলো দেখে অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করতে হবে। ঠিক আছে? দেখ এখানে, তাহলে এটা যদি অ্যাসিড হয়, এ মাইনাস কনজুগেট বেস, আমরা অলরেডি কি জানি? এ মাইনাস যত স্টেবল হবে এই অ্যাসিডটা তত স্ট্রং হবে, জানি কি জানি না? হ্যাঁ। তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ ইজ প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কনজুগেট বেস। এবারে কনজুগেট বেসটা দেখ নেগেটিভলি চার্জ, তো নেগেটিভ চার্জকে কে স্টেবিলাইজ করে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ না ইলেকট্রন রিলিজিং গ্রুপ? ইলেকট্রন রিলিজিং গ্রুপ। নেগেটিভ চার্জকে কে স্টেবিলাইজ করবে? নেগেটিভ চার্জকে নিউট্রালাইজ করতে গেলে ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, তাহলে ইলেকট্রন গ্রহীতা মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। যারা হ্যাঁ। এখান থেকে নেগেটিভ চার্জটাকে সরিয়ে নেবে তারা স্টেবিলাইজ করবে। তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাট ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রন রিলিজিং গ্রুপ। যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে অ্যাসিডের মধ্যে, অ্যাসিডের স্ট্রেংথ তত বাড়বে। যত বেশি ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকবে অ্যাসিডের স্ট্রেংথ তত কমে যাবে। ক্লিয়ার? হ্যাঁ। চলো, তাহলে এখানে আমি কয়েকটা জিনিস বলে দিই যে কোন এই বেসিক অর্ডারটা কেন, সেটা আমি বলে দিই। দেখ, ফার্স্টে let us come to সালফোনিক অ্যাসিড। এটা সালফোনিক অ্যাসিডের স্ট্রাকচার যদি তোরা জানিস, আর এটা কার্বক্সিলিক অ্যাসিড। তো এই দুটোর মধ্যে কে বেশি স্ট্রং হয়? কে বেশি স্ট্রং হয়? শেষেরটা কোনটা? ওইচ আছে এটা। ওএইচ তো দুটোতেই আছে, সালফোনিক অ্যাসিড না কার্বক্সিলিক অ্যাসিড? এটা তো সালফোনিক অ্যাসিড, এটা কার্বক্সিলিক অ্যাসিড। ওএইচ, ওএইচ যদি সালফোনিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে থাকে তাহলে তো অ্যালকোহল না, এটা তো সালফোনিক অ্যাসিড। ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে বল, প্রথমটা কি হবে? প্রথমটার বেশি হবে কারণ এটা সালফোনিক অ্যাসিড। কেন বেশি হবে? যদি আমি কম্পেয়ার করি অ্যাসিডিক স্ট্রেংথ দিস ভার্সেস দিস, তাহলে আমি কি করব? আমাকে এদের অনুবন্ধী হারটা দেখতে হবে। অনুবন্ধী হার মানে আমাকে কি করতে হবে? একটা প্রোটন সরাতে হবে না একটা প্রোটন অ্যাড করতে হবে যদি কনজুগেট বেস পেতে হয়? অ্যাড করতে হবে। তাই কি? দেখ, ও। একটা অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগলের মধ্যে, যেটা ক্ষার কোনটা হয়? ক্ষার মানে যেখানে একটা প্রোটন কম হয়। অ্যাসিড কোনটা হয়? যেখানে একটা প্রোটন বেশি হয়। তাহলে যখন হ্যাঁ। আমি বলছি অনুবন্ধী ক্ষার বা কনজুগেট বেস, তার মানে আমাকে একটা প্রোটন রিমুভ করতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে আমি কোন প্রোটনটা রিমুভ করব? যেটা অ্যাসিডিক হাইড্রোজেন, এই হাইড্রোজেন। হাইড্রোজেনটাকে রিমুভ করব। আমি এই হ্যাঁ। হাইড্রোজেনটাকে রিমুভ করলে এটা ও মাইনাস হয়ে যাবে যদি তুই এইচ প্লাস সরিয়ে নিস। আর এখান থেকে যদি রিমুভ করিস, তাই তো? হুম।
তো এই দুটো স্টেবিলিটি কম্পেয়ার করবো আমি, এই দুটোর মধ্যে যে বেশি স্টেবল হবে সেই অ্যাসিডটা বেশি স্ট্রং। তো যদি স্টেবিলিটি দেখিস এখানে, তুই দেখ, যদি রেজোনেন্স মনে থাকে মাইনাস সিগমা পাই কনজুগেশন আছে, এদিকেও মাইনাস সিগমা পাই কনজুগেশন আছে। তো তুই যদি রেজোনেটিং স্ট্রাকচার ড্র করিস, তুই তিনটে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পাবি, মানে তিনটে সমতুল্য রেজোনেন্স গঠন সংকেত পাবি, তিনটে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। আর এখানে যদি করিস রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে, তাহলে এখানে দুটো ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পাবো। তাহলে কোনটা বেশি স্টেবল হলো, যেখানে দুটো ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পেলাম না তিনটে পেলাম? তিনটে। তাহলে সালফোনিক অ্যাসিডের যে অনুবন্ধী ক্ষার সেটা বেশি স্টেবল হলো, হুম। তাই তো? তাহলে আমি কি বলতে পারি সালফোনিক অ্যাসিড ইজ স্ট্রঙ্গার অ্যাসিড, হ্যাঁ। তাই তো? তাহলে সালফোনিক অ্যাসিড ইজ স্ট্রং অ্যাসিড, স্ট্রঙ্গার। চলো, আচ্ছা এবারে দেখ, যদি আমি বলি একই ফাংশনাল গ্রুপ, আমি একবার অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড নিলাম আর একবার অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে কার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি? তো আমি কি করব, আবার আমি অ্যাসিডিক হাইড্রোজেনটাকে রিমুভ করব, এটা ও মাইনাস, প্রোটনটাকে সরিয়ে গেলে ও মাইনাস কনজুগেট বেস পড়ে থাকবে, তাই তো? তাহলে এই মাইনাসটা কোথায় বেশি স্টেবল হচ্ছে? আচ্ছা এই বলতে এই মাইনাসটা কি ফিনাইল রিং এর রেজোনেন্স পাবে? মাইনাসের সাথে কি ফিনাইল রিং কনজুগেশনে আছে? আছে। কি করে থাকে? আমি তো মাইনাস সিগমা আবার সিগমা তারপরে পাই, মাইনাসের সাথে ওপর। সিগমা আবার সিগমা আছে, তাহলে ফিনাইল রিং কি করে কনজুগেশনে থাকে? থাকবে কি? না। থাকছে না তো। মাইনাসের সাথে এই পাই বন্ডটা কনজুগেশনে আছে, যেটা দুটোর মধ্যেই আছে, এখানেও মাইনাসের সাথে এই পাই বন্ড কনজুগেশনে আছে, এখানেও তাই আছে, তাহলে এটার জন্য আর আলাদা কিছু হচ্ছে না। কিন্তু না। ফিনাইল রিং কিন্তু এক্সট্রা কোনো কনজুগেশন দিচ্ছে না। কি দিচ্ছে ফিনাইল রিং? মাইনাস আই এফেক্ট দিচ্ছে। ফিনাইল কি দিচ্ছে? মাইনাস আই। ফিনাইলের 6টা sp2 কার্বন থাকে, মানে এই রিং এ এস ক্যারেক্টার অনেক বেশি, তাহলে ফিনাইলের উইক মাইনাস আই এফেক্ট আছে। যেখানে আর কোন এফেক্ট শো করে? অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ কোন এফেক্ট শো করে ঠিক করে বলবি? দেখ, ইলেকট্রনিক এফেক্ট ভুলে গেলে আর কিছু করার নেই, তাহলে বাকি সব আর হবে না, তাহলে অ্যালকাইল গ্রুপ প্লাস আই শো করে। তাহলে কোনটাতে নেগেটিভ চার্জটা বেশি স্টেবল, মাইনাস আই থাকলে না প্লাস আই থাকলে? মাইনাস আই। মাইনাস আই থাকলে। তাহলে কি আমি বলতে পারি যে এই অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড দিস ইজ মোর স্টেবল দ্যান অ্যালিফ্যাটিক ওয়ান, তাই জন্যই অ্যারোমেটিক গুলো বেশি স্ট্রং হয়, রাইট? তাহলে এটা স্ট্রঙ্গার, বুঝতে পারছিস না পারছিস না? পাচ্ছি। চল, তাহলে অ্যারোমেটিক ভার্সেস অ্যালিফ্যাটিক দেখালাম, একই ফাংশনাল গ্রুপের মধ্যে সালফোনিক আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কে বেশি দেখালাম। ঠিক আছে, আরো কিছু দেখিয়ে নি। ধর আমি যদি বলি হাইড্রোকার্বনের মধ্যে কি আছে, তো এখানে বল, এই যে হাইড্রোজেনটা এটা কার সাথে অ্যাটাচড আছে? sp কার্বন। এখানে এটা কার সাথে অ্যাটাচড আছে? sp2 কার্বন। আর এই হাইড্রোজেনটা কার সাথে অ্যাটাচ আছে? sp3 কার্বন। তাহলে কোন কার্বনের ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট বেশি, sp2 না sp3? এসপি। sp এর মাইনাস আই বেশি হয়, তাই তো? তাহলে হ্যাঁ। মাইনাস আই এর অর্ডার কি? sp গ্রেটার দ্যান sp2 গ্রেটার দ্যান sp3। তাহলে যেখানে যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট সেটা তত বেশি অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার কি হবে? এটা, হ্যাঁ। রাইট? হ্যাঁ। ধর তোকে যদি বলি ডিগ্রি অফ অ্যালকোহল, ডিগ্রি অফ অ্যালকোহল CH3 CH2OH
এই তিনটের মধ্যে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার কি হবে? 3 নাম্বারটা বেশি, তারপর 2, তারপর কেন 1। 3 নাম্বার বেশি হবে? নর্মালি আমরা কি জানি, ডিগ্রি বাড়লে অ্যাসিডিক স্ট্রেংথ কমে যায়, তাই তো জানি। কি দেখছিস হ্যাঁ, এখানে, ডিগ্রি বাড়লে অ্যাসিডিক স্ট্রেংথ কমে যাচ্ছে। তো লজিকটা তো জানতে হবে কেন হচ্ছে। কারণ ডিগ্রি বাড়লে প্লাস আই বাড়ে, জানিস কি জানা জানিস না? হ্যাঁ, এখানে দুদিক থেকে প্লাস আই আসছে, এখানে 3 দিক থেকে আসছে। এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, আর এখানে 1 সাইড থেকে আসছে। তাহলে যত আমি লেফট টু রাইট যাচ্ছি, ইলেকট্রন রিলিজিং এফেক্ট বাড়ছে না কমছে? প্লাস আই বাড়ছে তো। হ্যাঁ। তো প্লাস আই বাড়লে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়া উচিত না কমা উচিত? ইলেকট্রন কমবে তো। রিলিজিং এফেক্ট বাড়লে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে না কমবে? কমবে। কমবে। এখনো বুঝতে পারছিস না? বুঝতে পেরেছি। তাহলে চল স্টার্ট করা যাক। এখানে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার বলতে হবে HF, HCl, HBr, HI। এটা অলরেডি জানি। সব থেকে বেশি কার হয়? সব থেকে বেশি কার হয়? HCl। এই চারটের মধ্যে HCl এর সব থেকে বেশি হয়। এই মাত্র তো তোকে অর্ডার দেখিয়েও দিলাম। কি হয় এখানে? HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl গ্রেটার দেন HF। তো তুই তো ভুল কিন্তু বলছিস তাই। HCl টা তো বেশি ইউজ করা হয়। সেটা তুই বেশি ইউজ করা মানে ওটার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি সেটা তো নয়। তুই বেশি নাম শুনেছিস বললে ওটাই বেশি স্ট্রং সেটা তো নয়। দেখ, এটা ডাউন দা গ্রুপ। এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো? তাহলে হ্যাঁ, ডাউন দা গ্রুপ যাচ্ছে। তাহলে ডাউন দা গ্রুপ যখন যাচ্ছি তখন কি আছে, হ্যালোজেন গুলো সাইজ বেড়ে যাচ্ছে তো, প্রত্যেকবার একটা করে নতুন শেল অ্যাড হচ্ছে। তাহলে সাইজ অনেক বেড়ে যাচ্ছে, তাই তো? ডাউন দা গ্রুপ। তাহলে সাইজ বেড়ে গেলে বন্ড উইক হবে না বন্ড স্ট্রং হবে? উইক হবে। তাহলে তাহলে কোনটাতে বন্ড ভাঙা সব থেকে ইজি? আয়োডিন, শেষেরটা। তাহলে এখানে তাড়াতাড়ি বন্ড ভেঙে H+ দেবে। তাহলে আমি এখানে কি বলবো, বন্ধন বিয়োজন শক্তি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি কমে যাচ্ছে, তার জন্য অ্যাসিডিক স্ট্রেংথ বেড়ে যাবে। তাহলে ডাউন দা গ্রুপ কোন ফ্যাক্টর দিয়ে ডিসাইড হচ্ছে? সাইজ দিয়ে। সাইজ ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর ডাউন দা গ্রুপ। when it comes to down the group acidic strength বাড়বে, and that is guided by size। বুঝাতে পারলাম? হ্যাঁ। কিন্তু অ্যালং দ্য পিরিয়ড কি হবে? এটা অ্যালং দ্য পিরিয়ড আছে। অ্যালং দ্য পিরিয়ড দেখতে পাচ্ছিস, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন অ্যান্ড ফ্লোরিন। অ্যালং দ্য পিরিয়ড এখানে তো প্রত্যেকের যোজ্যতা কক্ষটা সেম থাকে। শেল কি চেঞ্জ হচ্ছে, বাইরে অ্যাড হচ্ছে, নাকি সবাই সেম শেলে আছে? একই। তাহলে এখানে সাইজ ইজ নট দ্য ফ্যাক্টর। যেহেতু সবাই একই শেলে থাকে, সাইজ আমরা জানি যে একটা পিরিয়ডে বাদিক থেকে ডান দিকে সাইজ ছোট হয়, কিন্তু সেটা বিশাল কিছু ডিফারেন্স হয় না। তাহলে সাইজ ইজ নট দ্য ডিসাইডিং ফ্যাক্টর। তাহলে এখানে ডিসাইডিং ফ্যাক্টর কি হবে? আচ্ছা, কার্বন থেকে ফ্লুরিনে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে মানে মাইনাস আই বাড়ছে। তাহলে মাইনাস আই বাড়লে অ্যাসিডিক স্ট্রেংথ কি হওয়ার কথা? বাড়বে। বাড়বে। তাহলে অ্যালং দা পিরিয়ড অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ে, ডাউন দা গ্রুপ অ্যাসিডিক স্ট্রেংথ কমে। একটাতে ফ্যাক্টর হচ্ছে সাইজ, একটাতে ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। বুঝতে পারলি? হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ। চল, তাহলে এবার পরপর ঝটপট বলবি। তিনেরটা, এটা অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড আছে, এটা অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড আছে, কার বেশি হবে? প্রথমটা অ্যারোমেটিক। প্রথমটার বেশি হবে। কেন? কারণ এখানে ফিনাইলের মাইনাস আই রয়েছে, একটু আগে এক্সপ্লেন করেছি। আর এটার কি আছে? প্লাস আই। প্লাস। রাইট? পরেরটা বল, ঝটপট বলবি চারটা। ফিনাইল প্রথমটার রিং বেশি। মানে, ফিনাইল রিং মানে অ্যারোমেটিক, তাই তো? হ্যাঁ। এটা অ্যালিফ্যাটিক, এটা অ্যালিফ্যাটিক। বল। প্রথমটার বেশি হবে। এটা এক্সেপশন ছিল, হ্যাঁ। ফর্মিক অ্যাসিড এক্সেপশন ছিল। তাহলে এটার বেশি হবে। বাকি দুটোর মধ্যে আর এটা অ্যারোমেটিক, এটা অ্যালিফ্যাটিক।
তাহলে অ্যারোমেটিকের ফেনলের বেশি হয়। অ্যারোমেটিক বেশি। পাঁচেরটা বল। তোকে এটা সবসময় স্ট্রাকচার দেখতে হবে। পাঁচেরটা এখানে এইচ আছে, এখানে সিএল আসছে, সিএল এর জন্য কি আসার কথা? সিএল আসলে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট আসবে না রিলিজিং এফেক্ট আসবে? উইথড্র। তাহলে কি হওয়া উচিত? প্রথমটা বেশি বেশি। তাহলে প্রথমটা বেশি হবে। প্রথমটা কেন বেশি হবে? এখানে ক্লোরিনের মাইনাস আই আসছে না? এই মাইনাস আই আসছে তো। ফর্মিক হ্যাঁ অ্যাসিড হ্যাঁ, এক্সেপশন মানে যে কোনো কিছুর থেকে বেশি হয়ে যাবে সেটা নয়, জাস্ট বেঞ্জয়িক অ্যাসিডের থেকে বেশি, কিন্তু এখানে ক্লোরিনের মাইনাস আই তো স্ট্রং হয়। তাহলে শেষেরটা বেশি হবে, ক্লোরিনটা। রাইট, তাহলে এটার জন্য বেশি হবে। ঠিক আছে। পরেরটা বল, ঝটপট বলবি। কি স্ট্রাকচার কি চেঞ্জ হচ্ছে? যত বাদিক থেকে ডান দিকে যাচ্ছে একটা করে কার্বন বাড়ছে, সিএইচ3 আছে, এখানে সিএইচ3 সিএইচ2 আছে। তাহলে এই কার্বন বাড়লে কি এটা চেঞ্জ হবে? হ্যাঁ, সাইজ চেঞ্জ হচ্ছে তো এটা। তাহলে সাইজ চেঞ্জ হলে ইলেকট্রনিক এফেক্ট কিভাবে চেঞ্জ হবে? তোকে আলটিমেটলি দেখতে হবে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট বাড়ছে না ইলেকট্রন রিলিজিং এফেক্ট বাড়ছে। তো এখানে সাইজ বাড়লে কি হবে? আই মাইনাস বাড়ছে। আই মাইনাস বাড়ছে কি? অ্যালকাইল গ্রুপ গুলো তো সব প্লাস আই দেখায়, তাই না? তাহলে হুম। যত কার্বন, যত সাইজ বাড়বে তত প্লাস আই বাড়বে তো। তার হ্যাঁ, মানে তুই আগের ক্লাসগুলো ঠিক করে করিসনি, বা এখনো তুই পড়িসনি। তাহলে যত এদিকে যাচ্ছি তত তো প্লাস আই বেড়ে যাচ্ছে, তো প্লাস আই বাড়লে অ্যাসিডিক স্ট্রেংথ কি হওয়া উচিত? কমবে। তো অ্যাসিডিক স্ট্রেংথ কমবে। পরেরটা বল ঝটপট। সিএইচ কি কি হচ্ছে? এটা? স্ট্রাকচার কি চেঞ্জ হচ্ছে? এখানে বাদিক থেকে ডান দিকে একটা করে ক্লোরিন বাড়ছে, হ্যাঁ, তাহলে কি হবে? শেষের ক্লোরিনটার বেশি অ্যাসিডিক হবে। তাহলে একদম লাস্টেরটা, ওখানে সব থেকে বেশি ক্লোরিন আছে। হ্যাঁ। আটেরটা বল। আচ্ছা, চন্দ্র কি আছে? না, চলে গেছে। আটেরটা বল। আরেকটা আটেরটা কি চেঞ্জ হয়েছে? ফ্লুরিনের পর- পজিশন চেঞ্জ হয়েছে, ডিস্টেন্স চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ফ্লুরিনের ডিস্টেন্স CO2H এর রেসপেক্টে চেঞ্জ হয়েছে। তো বল ডিস্টেন্সের সাথে তাহলে কিভাবে রিলেশন? ফ্লুরিন কি এফেক্ট শো করে? মাইনাস আই। মাইনাস আই। তো ডিস্টেন্স বাড়লে মাইনাস আই বাড়বে না কমবে? বাড়বে তো। ডিস্টেন্স বেড়ে গেলে ইন্ডাকটিভ এফেক্ট কমে যায় না বেড়ে যায়? কমে যায়। তাহলে তুই বেড়ে যায় বলছিস কেন? তাহলে সব থেকে বেশি মাইনাস আই কোথায় হবে? প্রথমটাতে। তিন। প্রথমটাতে না, শিওর? 3 নাম্বারটাই। 3 নম্বরটাতে, তাই তো? তাহলে এটাকে আমি হ্যাঁ, নাম্বারিং করছি, এটা নাম্বার 1, এটাতে সব থেকে বেশি অ্যাসিডিক স্ট্রেংথ। তারপরে তাহলে কোনটা হবে? নাম্বার 2? প্রথমটা। প্রথমটা। তারপরে মেটা পজিশনে যেটা আছে। এটা মেটা পজিশন বলে না, এটা ইঞ্জিনিয়ারিং নয় এখন, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এখানে ডিসাইডিং ফ্যাক্টর কি? এখানে হচ্ছে ডিস্টেন্স যত বাড়বে মাইনাস আই তত কমে যাবে, এই লজিকটা এখানে কাজে লাগছে, তাই তো? পরেরটা বল। নয়েরটা। এখানে কি হয়েছে? মিথাইলের পজিশন, মিথাইলের ডিস্টেন্স চেঞ্জ হয়েছে। আর কার্বন সংখ্যা বেড়েছে এখানে। তাহলে মিথাইল কাছে এসছে না দূরে এসছে? কাছে এসছে শেষেরটায়। তো মিথাইলের কোন এফেক্ট কাজ করে, প্লাস আই না মাইনাস আই? হুম, মাইনাস আই। এই তুই কিন্তু পড়াশোনা করিসনি। অ্যালকাইল গ্রুপ মাইনাস আই শো করে? না স্যার, এটা প্লাস আই হবে, এই তো এটা গোলমাল হয়ে গেছে আমার। তো মিথাইল প্লাস আই শো করে, তাহলে কাছে আসলে প্লাস আই বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এখানে প্লাস আই বাড়লে অ্যাসিডিক স্ট্রেংথ কমবে না বাড়বে? বাড়বে এটা। অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। ইলেকট্রন প্লাস আই রিলিজিং। হলে এটা কমবে, আর প্রথমটার বেশি হবে। তুই তো সমস্ত উল্টো পাল্টা বলছিস তাহলে। এখানে ডিস্টেন্স যত কমবে প্লাস আই তত বাড়বে, আর প্লাস মানে হচ্ছে ইলেকট্রন রিলিজিং এফেক্ট, ইলেকট্রন রিলিজিং এফেক্ট বাড়লে অ্যাসিডিক স্ট্রেংথ কমে যাবে। এখনো জিনিসগুলো ক্লিয়ার হয়নি?
এটা বল, এখানে এতগুলো কম্পাউন্ড আছে, তো এখানে তোর ভালো করে দেখ, ফ্লোরিন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন অ্যালং দা পিরিয়ড যে এলিমেন্টস গুলো আছে তাদের সাথে হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচড হয়েছে, তাহলে সব থেকে বেশি কার হওয়ার কথা? অ্যালং দা পিরিয়ড কি হয়, যত বাদিক থেকে ডান দিকে যাবি অ্যাসিডিক স্ট্রেংথ কি হওয়া উচিত? কমবে। যত বাদিক থেকে ডান দিকে যাবি কমবে? বাড়বে এটা। আরে তুই তো না, যদি না কমে তাহলে তো বাড়বে, কিন্তু তুই তো র্যান্ডম বলছিস মনে হচ্ছে না। এটা এইচ আছে, তারপর একটা পিরিয়ডে সব থেকে ডান দিকে যে থাকে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, ফ্লোরিন ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা সব থেকে বেশি হবে। হ্যাঁ, উল্টো দিক থেকে আসছে। তারপরে কি হবে? অক্সিজেন হবে তো। তারপরে অক্সিজেন, ওয়াটার হবে, তারপরে কার হওয়ার কথা? নাইট্রোজেন। নাইট্রোজেনের হওয়ার কথা। বাট এখানে তোকে একটা নোট দেবো আমি, নোটটা কি? নোট হচ্ছে, যদি কার্বন sp হাইব্রিডাইজড হয় আর নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজড হয়, তাহলে sp কার্বনটা বেশি, এটা আগেও বলেছি। হ্যাঁ। তাহলে sp কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে -i sp কার্বনের বেশি হয়। তাহলে এখানে নাইট্রোজেন তো আছে, বাট এটা sp3, whereas এটা sp কার্বন, তাহলে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বনের। তাহলে এটা 3 হবে, হ্যাঁ। এটা 4 হবে। বাকি রইলো sp2 আর sp, এই দুটোর মধ্যে কার বেশি হবে? এসপি যেটা। sp2 আর sp পড়ে রয়েছে, sp3 পড়ে রয়েছে, সরি। এটা sp2 কার্বন, এখানে sp3 কার্বন, তাহলে কার বেশি হবে? এসপি কার্বনের বেশি হবে। আরে sp কার্বনটা তো অলরেডি মার্ক করেছি, এটা তো অলরেডি মার্ক করেছি। 3 নম্বরে যেটা আছে এটা হবে। তো সেটা তো অলরেডি 3 মার্ক করে দিয়েছি, অ্যামোনিয়ার থেকে বেশি মার্ক করে দিয়েছি, বাকি তো 5 আর 6 পড়ে রয়েছে, কোনটা 5 হবে কোনটা 6 হবে বল? 4-এর আগে যেটা আছে এটা 5 হবে। দেখ, বুঝতে পেরেছি না পাইসনি? বুঝতে পেরেছি। গন্ডগোল করছিস কেন? এটা 11 নম্বরটা ঝটপট বল, কি কি চেঞ্জ হয়েছে এখানে? এখানে আছে sp কার্বন, এখানে আছে sp2 কার্বন, এখানে আছে sp3 কার্বন, ঝটপট বল। শেষেরটা বেশি হবে, তারপর sp2, তারপর sp3। পরেরটা 12। এটা প্রথমটা বেশি হবে, তারপর 2, 3। এটা তো আমি ডিগ্রি দেখে বলে দিচ্ছি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। ডিগ্রি অফ অ্যালকোহল যত বাড়ছে তত প্লাস আই বাড়ছে। এখানে দুদিক থেকে প্লাস আই আসছে, এখানে 3 দিক থেকে, এখানে একদিক থেকেই আসছে, তাহলে প্লাস আই বাড়ছে, তাই তো? হ্যাঁ। H2O আর H2S এর মধ্যে H2S বেশি হবে। রাইট, ডাউন দা গ্রুপ অক্সিজেনের নিচে সালফার আছে, সালফারের সাথে হাইড্রোজেন থাকলে তাহলে বেশি অ্যাসিডিক হবে, তাই তো? ডাউন দা গ্রুপ লজিক। 14 হুম। এরটা দেখ, একই কম্পাউন্ডের মধ্যে দুটো OH আছে, একটা SH আছে, এই তিনটের অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করতে হবে, ঝটপট বল সব থেকে বেশি কার OH, হবে? যেটা বাম দিকে OH আছে এটা বাম বেশি, দিকে তার OH কেন হবে? সালফার দেখতে পাচ্ছিস তো, অক্সিজেনের নিচে সালফার থাকে, আগেরটাও যে লজিকে বললি সেই লজিকে এখানে কাজ করবে না। OH আর SH এর মধ্যে কার বেশি হবে? SH বেশি হবে, তারপর তাহলে SH OH। বেশি হবে, তাহলে হ্যাঁ। এখানে এটা 1, এবার এই দুটো OH এর মধ্যে কোনটার বেশি হবে? লেফট সাইডে যেটা আছে ওটা। রাইট, কারণ ডান দিকেটা ডিগ্রি বেড়ে যাচ্ছে। হ্যাঁ। 15টা বল। 15টা যেটা আয়োডিন আছে এটা বেশি হবে। কেন বেশি হবে কেন? আচ্ছা, তুই আবার ওই লজিক লাগালি, ডাউন দা গ্রুপ লাগালি, হ্যাঁ। কিন্তু এই লজিক তো এখানে আর লাগবে না। তুই ওই লজিকটা কখন অ্যাপ্লাই করতে পারবি? যখন অ্যাসিডিক হাইড্রোজেনটা ডাউন দা গ্রুপ এলিমেন্ট গুলোর সাথে যুক্ত আছে। তো এখানে তো অ্যাসিডিক হাইড্রোজেন ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন কারোর সাথে যুক্ত নেই, আছে কি? না। অ্যাসিডিক হাইড্রোজেনটা তো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে রয়েছে, এগুলো অ্যাসিডিক হাইড্রোজেন, এরা তো হ্যাঁ। FCl এগুলোর সাথে যুক্ত নেই। তাহলে তো এখানে তো আমার ওই লজিক দেখালে হবে না। ওই লজিকটা তখনই আসবে যখন অ্যাসিডিক হাইড্রোজেনটা এই এলিমেন্ট গুলোর সাথে যুক্ত থাকবে, ডাউন দা গ্রুপ যেগুলো আছে। বুঝতে পারলি না পারলি না? বুঝতে পেরেছি। বুঝতে পারলি? তাহলে তাহলে এখানে আমরা তো সাইজ দিয়ে দেখবো না, এখানে আমরা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে দেখবো, -i +i দিয়ে দেখবো, তাহলে বল সব থেকে বেশি কার হবে?
ফ্লুরিনের বেশি হবে। তাহলে এটা সব থেকে বেশি হবে। তারপর ক্লোরিন। তারপর তারপর শেষেরটা হবে। শেষেরটা কেন হবে? এটা কি এফেক্ট কাজ করে? CH3 কোন এফেক্ট কাজ করে? প্লাস আই, আয়োডিন তাহলে হবে এখানে। হ্যাঁ, তো আয়োডিন হবে, বাকি তিনটে তো মাইনাস এই কাজ করছে। তাই এখানে এতগুলো অ্যাসিড রয়েছে, প্রত্যেকটাকে নাম্বারিং করতে হবে। যেটা সব থেকে বেশি অ্যাসিডিক সেটাকে নাম্বার 1 মার্ক করতে হবে, আর যেটা সব থেকে কম অ্যাসিডিক সেটা নাম্বার 14 হবে। তাহলে তোকে 1 থেকে 14 অব্দি মার্ক করতে হবে। বল সব থেকে বেশি কি হবে? নাম্বার 1 কাকে মার্ক করবো? প্রথমটা তো একটা রিং এর মধ্যে আছে, অ্যারোমেটিক। আমি এখানে আগে ফাংশনাল গ্রুপ কি দেখবো? সালফোনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, এগুলো আছে। সব থেকে বেশি কার হওয়া উচিত? সালফোনিক অ্যাসিড যেটা আছে ওটা। তাহলে সালফোনিক অ্যাসিড আমি দুটো দেখতে পাচ্ছি। সালফোনিক অ্যাসিড আমি দুটো দেখতে পাচ্ছি, একটা এখানে আছে আর একটা এখানে হ্যাঁ, আছে। তাহলে এই দুটোর মধ্যে কার বেশি হবে? যেটা রিং এর মধ্যে অ্যাটাচ আছে ওটা। এটা অ্যারোমেটিক, তাই তো? এটা অ্যারোমেটিক, তাহলে এটা 2। এবারে আয়, তাহলে এবারে কার্বক্সিলিক অ্যাসিড দেখ, যতক্ষণ অব্দি অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে বেশি হবে, তাই হুম। তো? তাহলে এবারে তার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড দেখ, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আমি কোথায় দেখতে পাচ্ছি? এখানে, এখানে, এখানে। এদের তিনটের মধ্যে কোনটা সব থেকে বেশি হবে? প্রথমটা অ্যারোমেটিক তাই। না, একদমই না, ফর্মিক অ্যাসিড এক্সেপশন। ও হ্যাঁ। তাহলে এটা 3, এটা অ্যারোমেটিক 4, এটা ওটা 5। ঠিক আছে। এবারে তুই অ্যালকোহলে আয়, যতক্ষণ অব্দি অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে ততক্ষণ অব্দি সেগুলোকে দেখতে হবে। তাহলে অ্যালকোহলের মধ্যে বল। আচ্ছা আচ্ছা, ওয়াটারও পড়ছে, ওয়াটারও অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, তাহলে বল। জলটা আগে হবে তো। জল আগে হবে না। কি ছিল অর্ডার? অ্যারোমেটিক অ্যালকোহল আর অ্যালিফ্যাটিক অ্যালকোহলের মাঝখানে ওয়াটার থাকে। তা আমি তো অ্যারোমেটিক অ্যালকোহল দেখতে পাচ্ছি, ফেনল দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। বাকি অ্যালিফ্যাটিক আছে, তাহলে অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক এর মাঝখানে ওয়াটার থাকার কথা। বাট একটা এক্সেপশন ছিল, মিথানল, যেটা হুম। অ্যালিফ্যাটিক বাট ওয়াটারের থেকে বেশি হয়, হ্যাঁ। তাই না? হুম। এবারে বাকি যে দুটো অ্যালকোহল, এদের মধ্যে কার বেশি হবে কার কম হবে? নাইট্রোজেন বেশি হবে। আরে এখনো দুটো অ্যালকোহল পড়ে রয়েছে, এদের মধ্যে কার বেশি হবে কার কম হবে? যেটা রিং এ আছে এটা বেশি হবে, 9 হবে এটা। এটা কেন নয় হবে? এটা তো অ্যারোমেটিক রিং নয়, তাহলে কেন নয় হবে? কিন্তু এখানে তো ডিগ্রি বাড়ছে। এখানে ওইচে ডিগ্রি বাড়ছে, রাইট? তাহলে 10। বাকি পড়ে থাকলে এই চারটে, এই চারটের মধ্যে বল। নাইট্রোজেন বেশি হবে। না, তিন। একটু আগেই তুই বললি যে এখানে sp কার্বন যদি থাকে তাহলে sp কার্বনের মাইনাস আই বেশি হয় কম্পেয়ার টু sp3 নাইট্রোজেন। আমি নিচেরটা দেখতে পাইনি। তাহলে এটা 11 হবে, এটা 12 হবে। বাকি দুটোর মধ্যে ঝটপট বল। CH2টা বেশি হবে। আর এটা, হ্যাঁ, ঠিক আছে। 17 অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার। এখানে এটা NH, যে এখানে এটা NH প্লাস। ওকে, সরি। এখানে স্ট্রাকচার গুলো গন্ডগোল করেছে। এটা না ও রয়েছে, দিস ইজ OH প্লাস, এখানে একটা ও রয়েছে, ঠিক আছে? আর এখানে আছে NH2 প্লাস, রাইট? এবার বল এইখানে, তাহলে এখানে চারটে অ্যাসিডের মধ্যে দুটোতে পজিটিভ চার্জ রয়েছে, বাকি দুটো নিউট্রাল। বল তাহলে মাইনাস আই কোথায় বেশি হওয়ার কথা? শেষেরটায়। মাইনাস আই সব থেকে বেশি কোনটায় হওয়ার কথা? যেগুলোতে অলরেডি পজিটিভ চার্জ রয়েছে সেগুলো বেশি ইলেকট্রন উইথড্রয়িং হবে, নাকি যেগুলো নিউট্রাল সেগুলো?
যেগুলো প্লাস আই আছে। যেগুলো অলরেডি পজিটিভ চার্জ রয়েছে, প্লাস আই হ্যাঁ না, যেগুলো অলরেডি পজিটিভ চার্জ রয়েছে মানে অলরেডি ওদের কাছে ইলেকট্রনের অভাব রয়েছে, তাহলে ওরা সব হ্যাঁ থেকে বেশি ইলেকট্রন টানবে বা মাইনাস আই শো করবে। তাহলে হ্যাঁ এই দুটোর বেশি হবে। তাহলে এই দুটোর মধ্যে আবার কার বেশি হবে, অক্সিজেন না নাইট্রোজেন? নাইট্রোজেন। কেন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের বেশি। তাহলে অক্সিজেন দেখাবে। যার তড়িৎ হুম। ঋণাত্মকতা বেশি সে তো বেশি টানবে। তো তোর হ্যাঁ এখনো আগের আগের কনসেপ্ট গুলোতে এখনো প্রবলেম কেন হচ্ছে তোর? আর এখানে এই দুটোর মধ্যে কার বেশি হবে, ওএইচ না এনএইচ? এনএইচ। আবার বলে এনএইচ। একটু আগেই তো শিখলি অক্সিজেন অ্যালং দ্য পিরিয়ড অক্সিজেন আর নাইট্রোজেন আছে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে বেশি হবে না? বুঝতে পারিসনি এখনো? বুঝতে পেরেছি। তা এখনো এত ভুল হচ্ছে কেন তোর? গোলমাল হয়ে যায় এগুলো। না, হয়ে যায় এটা কোনো কথা না, তার মানে তুই আগের পার্টটুকু নিয়ে ঠিক করে পড়িসনি, আমি তো বারবার প্র্যাকটিস করাচ্ছি ওই জন্য। এটা বল অ্যালকোহলে বল। তো প্রথমটা বেশি হবে। প্রথমটা বেশি হবে, তারপর? H2O। রাইট, তারপর? তারপর মিডিল এটা। রাইট, ডিগ্রি বাড়বে অ্যাসিডিক স্ট্রেংথ বেড়ে যাবে, মানে কমে যাবে, তাই তো? হ্যাঁ। হুম। টোয়েন্টিটা বল, এখানে তিনটে অ্যাসিডিক গ্রুপ আছে, সালফোনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, অর্ডার কি হবে? সালফোনিক অ্যাসিডটা বেশি, তারপর COOH। তারপর OH। পরেরটা বল, চারটে গ্রুপ আছে, এখানে একটা ওএইচ আছে, CO2H আছে, এখানে আর একটা ওএইচ আছে, এখানে একটা, তাহলে সব থেকে বেশি কার হবে? COOH। তাহলে এটা সব থেকে বেশি হবে। তারপর? তারপর তিনটে বন্ড আছে ওখানে। না তাই কি, এখনো তো ওএইচ পড়ে রয়েছে, এগুলো তো হাইড্রোকার্বন। কিন্তু OH তো দুটো আছে। হ্যাঁ, তো দুটোর মধ্যে কোনটা বেশি হবে সেটা তো তোকে ভাবতে হবে। দুটো ওএইচ তো একই রকম পরিবেশে নেই। না, একটা উপরে একটা নিচে আছে। হ্যাঁ, তো উপরে নিচের থেকেও বড় কথা হচ্ছে এই ওএইচ এর কাছাকাছি একটা নাইট্রো গ্রুপ আছে, নাইট্রো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ না রিলিজিং গ্রুপ? রিলিজিং গ্রুপ। এখন অব্দি তুই একটাও ঠিকঠাক বলিস, নাইট্রো হচ্ছে প্রচন্ড স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তুই কি করে রিলিজিং গ্রুপ বললি? একটা তো লোন পেয়ার থাকে এটা। তো নাইট্রোজেনের কোনো লোন পেয়ার থাকে না, নাইট্রো দেখতে কিরকম হয় অনেকবার বলা হয়েছে, তুই আগের এই ক্লাসগুলো ঠিক করে করিসনি। এখানে ফার্স্ট অফ অল পোলার মাল্টিপল বন্ড আছে, আর সেকেন্ড অফ অল নাইট্রোজেনে প্লাস রয়েছে, সো নাইট্রোজেন ইজ এ ভেরি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এর মাইনাস আইও খুব বেশি হয়, মাইনাস এমও খুব বেশি হয়। তাহলে এবার বল কোন ওএইচটার বেশি হবে? ওপরেরটা। তারপরে এটা, হ্যাঁ। আর লাস্টে হাইড্রোকার্বনে আসবে। তুই আগের ক্লাসগুলো দেখিসনি কিন্তু ঠিক করে, আমি এটুকুনি বুঝে গেছি। এখানে বল, এখানে বলে দিচ্ছি আমি, যদি একটা CH2, ভালো করে বলছি, ইফ দেয়ার ইজ এ CH2, এটাকে বলে মিথিলিন গ্রুপ। তো এই CH2 টার দুদিকে যদি মাইনাস এম গ্রুপ থাকে, মানে পোলার মাল্টিপল বন্ড বা ধ্রুবীয় বহুবন্ধনী যদি থাকে, এটা মাইনাস এম শো করে তো, জানিস তো? হ্যাঁ। তাই দুদিকে যদি মাইনাস এম গ্রুপ থাকে, ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি তাহলে তখন এই মিথিলিনটা অ্যাসিডিক হয়ে যায়, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিই, এই হাইড্রোজেনটাকে যদি সরিয়ে দিই তাহলে কি হবে, তাহলে এটা C- হয়ে যাবে, তাহলে এটা অনুবন্ধী ক্ষার, তাই তো? আর ভালো করে দেখ, এই অনুবন্ধী ক্ষারটা স্টেবল হয়ে যাচ্ছে দুদিকের মাইনাস এম দিয়ে, দিস মাইনাস এম উইল স্টেবিলাইজ দিস নেগেটিভ চার্জ, মানে কনজুগেট বেস এখানে স্টেবল হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে হ্যাঁ। যদি একটা CH2 দুদিকে মাইনাস এম গ্রুপ থাকে তাহলে এটা অ্যাসিডিক হয়ে যায়, তাই তো?
তাহলে আমি কি হ্যাঁ বলবো, অ্যাসিডিক স্ট্রেংথ অফ দিস মিথিলিন গ্রুপ is proportional to the minus f at minus m attached to it. এর আশেপাশে যে মাইনাস এম বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তার সাথে এর অ্যাসিডিক স্ট্রেংথ প্রপোর্শনাল হবে, তাই তো? হ্যাঁ তাহলে এখানে কি বলেছে, এখানে তোকে কোশ্চেন নাম্বার 22 দেখ, এখানে CH2 দুদিকে দুটো সি ডবল বন্ড আছে, দেখতে পাচ্ছিস? তাহলে এটা একটা অ্যাক্টিভ মিথিলিন বা সক্রিয় মিথিলিন যে অ্যাসিডিক হয়ে গেছে। এখানেও তাই আছে, এর দুদিকে দুটো সিও ডাবল বন্ড আছে, তাহলে এটাও অ্যাসিডিক হয়ে গেছে। এর দুদিকেও দুটো সিও ডাবল বন্ড আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কিন্তু দুদিকে মাইনাস এম আছে তো বুঝলাম, কিন্তু তাহলে কম বেশি হবে কেন? কারণ এই সিও ডাবল বন্ডের সাথে যেগুলো অ্যাটাচড আছে সেগুলো চেঞ্জ হচ্ছে, এখানে হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেনের কোনো এফেক্ট কি আছে? হাইড্রোজেনের কোনো ইলেকট্রনিক এফেক্ট থাকে? না থাকে না। আর এখানে CH3 কোন এফেক্ট আছে? প্লাস হয় তাহলে প্লাস আই, তাহলে প্লাস আইটা এই সিও ডাবল বন্ডের যে মাইনাস এম এটাকে কমাবে না বাড়াবে? কমবে তো। কমাবে, অপোজিং এফেক্ট, একটা প্লাস এফেক্ট মাইনাস এফেক্টকে কমিয়ে দেবে। আর এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনের লোন পেয়ার যদি কনজুগেশনে থাকে কোন এফেক্ট শো করে? মাইনাস হয়। মানে অক্সিজেনের লোন পেয়ার, আমি কনজুগেশন টার্মটা ইউজ করছি, যদি অক্সিজেনের লোন পেয়ার কনজুগেশনে থাকে তাহলে কোন এফেক্ট শো করবে? মাইনাস মেসোমেরিক এফেক্ট। মাইনাস মেসোমারিক এফেক্ট না, তখন প্লাস এম শো করে। তুই কি পিডিএফ খুলে দেখা যাবে পরিষ্কার করে লেখা ছিল? না তুই সত্যি করে বলতো, তুই পড়েছিস? পিডিএফ গুলো পড়েছি কিন্তু রেকর্ডিং আর দেখা হয়নি। তাহলে রেকর্ডিং, তুই আমাকে রেকর্ডিং দেখিস নি তুই বলছিস, তাহলে রেকর্ডিং গুলো দেখ, তাহলে তুই বুঝতে পারবি। কিন্তু তো প্রথমে এখনো তোর এই কনসেপ্ট গুলো স্ট্রং না হলে তো তুই রিয়াকশন মেকানিজম বা এইগুলো কিছু বুঝবি না, তুই মুখস্থই করতে হবে অর্গানিক। এখনো কে প্লাস আই মাইনাস আই, কে প্লাস এম মাইনাস এম, এগুলো যদি এখনো ক্লিয়ার না হয় তাহলে তুই করবি কি করে? অক্সিজেনের লোন পেয়ার যদি কনজুগেশনে থাকে তাহলে কি শো করবে? অক্সিজেনের লোন পেয়ার কনজুগেশনে থাকলে প্লাস এম শো করে। হ্যাঁ তাহলে এখানে দুদিক থেকে প্লাস এম কি করবে, মাইনাস এম কে কমিয়ে দেবে। এখানে একবার একদিকে প্লাস আই আছে, একদিকে প্লাস এম আছে, তাহলে সব থেকে কম মাইনাস এম কোথায় হবে? মাইনাস এম সব থেকে কম কোনটাতে হচ্ছে? শেষেরটায়। শেষেরটাতে, কারণ প্লাস এম মাইনাস এম কে কমিয়ে দিচ্ছে। প্লাস আই আর প্লাস এম এর মধ্যে কে বেশি ইলেকট্রন রিলিজিং, কে স্ট্রং ইলেকট্রন রিলিজিং? প্লাস হয়। প্লাস এম। তোর মনে নেই ইম্প্যাক্ট অর্ডার? হ্যাঁ যে মেসোমারিক এফেক্টের ইম্প্যাক্ট বেশি হয় কম্পেয়ার টু রেজোনেন্স, তারপরে হাইপার কনজুগেশন, তারপরে ইন্ডাকটিভ এফেক্ট। হ্যাঁ মনে আছে। তাহলে তুই কেন বলছিস প্লাস আই বেশি স্ট্রং হবে? প্লাস এম বেশি স্ট্রং হয়, ইলেকট্রন রিলিজিং মানে প্লাস এম এর ইম্প্যাক্ট বেশি, তাই জন্য মাইনাস এম এখানে বেশি কমে যাবে। তাহলে এই তিনটের মধ্যে মাইনাস এম সব থেকে কম কোথায়? এখানে। তাই জন্য অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার কি হওয়া উচিত? এটা 23 এরটা বল। এখানে কি দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস এখানে CH2 রয়েছে, হ্যাঁ তাহলে CH2 দুদিকে দুটো সিও ডাবল বন্ড রয়েছে মানে মাইনাস এম রয়েছে। কিন্তু এখানে অক্সিজেন, তাহলে এখানে অক্সিজেনের লোন পেয়ার কনজুগেশনে থাকলে অক্সিজেনের কোন এফেক্ট কাজ করবে? প্লাস এম। তাহলে প্লাস এমটা মাইনাস এম কে কমিয়ে দেবে, তাহলে এখানে একদিক থেকে প্লাস এম কাজ করছে, এখানে দুদিক থেকে প্লাস এম কাজ করছে, তাই না? হ্যাঁ শেষেরটা কম হবে তাহলে। তাহলে এখানে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার কি হবে? তাহলে এটা হচ্ছে সক্রিয় মিথিলিন গ্রুপের অ্যাসিডিক স্ট্রেংথ, এরকম ভাবে দেখা হয়। সক্রিয় মিথিলিন গ্রুপ মানে যেখানে মিথিলিন গ্রুপের সাথে মাইনাস এম গ্রুপ অ্যাটাচ থাকে, তখন মিথিলিন গ্রুপটা সক্রিয় হয়ে ওঠে। তাহলে এটা গেল তোর অ্যালিফ্যাটিক অ্যাসিড। এবার অ্যারোমেটিক অ্যাসিডস এর মধ্যে ফার্স্টে আমরা চেক করব বেনজোইক অ্যাসিড সিস্টেম। অ্যারোমেটিক অ্যাসিডের মধ্যে
সবার আগে আমরা চেক করব বেঞ্জোইক অ্যাসিড সিস্টেম, যেখানে ফিনাইল রিং এর সাথে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাটাচ থাকে। তো নর্মাল লজিক কি বলে, যদি ফিনাইল বেঞ্জোইক অ্যাসিডে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ করি, অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বার কথা না কমার কথা? কি বলে নর্মাল লজিক? আরেকবার বলুন এটা। বেঞ্জোইক অ্যাসিডে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে না কমবে? অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ে। কখন বাড়ে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। তাহলে বেঞ্জোইক অ্যাসিডে যদি রিং এ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ থাকে, অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। আর যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে কি হওয়ার কথা? কমবে। কমবে। তো নর্মাল অর্ডার ফলো হওয়ার কথা, কিন্তু এখানে দেখ ইলেকট্রন রিলিজিং গ্রুপ আমি লিখেছি মেটা বা প্যারা পজিশনে থাকলে তখন নর্মাল রুল ফলো হয়। তার মানে অর্থ পজিশনে থাকলে স্পেশাল কিছু হয়, তাই তো? তাহলে স্পেশাল কেস কি? যদি বেঞ্জোইক অ্যাসিডে অর্থ পজিশনে কোনো গ্রুপ থাকে, তাহলে সেই গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং বা রিলিজিং যে গ্রুপই হোক না কেন, অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে। এটা কি ধরনের গ্রুপ দেখার দরকার নেই, যদি বেঞ্জোইক অ্যাসিডে অর্থ পজিশনে কোনো গ্রুপ থাকে, তাহলে সেই গ্রুপটার নেচার যাই হোক না কেন, বেঞ্জোইক অ্যাসিডের থেকে ওর অ্যাসিডিক স্ট্রেংথ বেড়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। আর এটাকে আমরা কি বলছি? অর্থ এফেক্ট। So in presence of a group at ortho position in benzoic acid, acidic strength will enhance irrespective of its nature. এটুকুনি ক্লিয়ার? হ্যাঁ। তাই তোকে দেখতে হবে যে এই অর্থ এফেক্টের কারণটা কি, ভালো করে কারণটা বোঝ। হোয়াট ইজ দ্য রিজন অফ অর্থ এফেক্ট? এটা বেঞ্জোইক অ্যাসিড, তো বেঞ্জোইক অ্যাসিডের এই লোন পেয়ারটা পাই বন্ডের সাথে কনজুগেশনে আছে, তা আমি রেজোনেন্স দেখিয়েছি, লোন পেয়ার সিগমা পাই রেজোনেন্স দেখিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে ডাবল বন্ড আসলে এটা প্লাস হয়ে যাবে, লোন পেয়ার যে দিচ্ছে প্লাস হয়ে যাবে, এই অক্সিজেনটা মাইনাস হচ্ছে। তাহলে এই অক্সিজেনটা কি করছে, এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানছে, ও প্লাস মানে স্ট্রং মাইনাস আই দেখাবে। তাহলে এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে, আর যত ইলেকট্রন টানবে এই হাইড্রোজেনটা তত ডেল্টা প্লাস বাড়তে থাকবে। তার মানে কি, এই হাইড্রোজেনটা তত এইচ প্লাস হিসাবে বেরিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে, বা এই হাইড্রোজেনটা আরো বেশি অ্যাসিডিক হবে। ইয়েস অর নো? হ্যাঁ। বুঝতে পারছি? তাহলে এই যে অ্যাসিডিক স্ট্রেংথ, বেঞ্জোইক অ্যাসিডের যে অ্যাসিডিক স্ট্রেংথ, সেটা ডিপেন্ড করছে হচ্ছে এই ও প্লাসে কতটা ইলেকট্রনের অভাব থাকবে তার উপর, ইলেকট্রন ডেফিসিয়েন্সি অন ও প্লাস। যত বেশি অভাব থাকবে তত এই ও প্লাস এখান থেকে ইলেকট্রন টানবে, আর হাইড্রোজেনটার এইচ প্লাস হয়ে বেরিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে, মানে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে, তাই তো? ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার। ক্লিয়ার। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, এই যে ও প্লাস, এই প্লাসটাকে, এই দেখ পাই বন্ড সিগমা পাই কনজুগেশনে আছে, তাহলে এই পাই ইলেকট্রন, ফিনাইল রিং এর যে পাই ইলেকট্রন, এটা রেজোনেন্সের মাধ্যমে কি করছে, এই প্লাস চার্জটাকে প্রশমিত করে দিচ্ছে, তাই তো? তো প্লাস হুম। চার্জটাকে যদি প্রশমিত করে দেয়, তাহলে অক্সিজেনের ইলেকট্রনের অভাব মিটে যাচ্ছে। তাহলে যদি অভাব মিটে যায়, তাহলে এই হাইড্রোজেনটার অ্যাসিডিক স্ট্রেংথ কমে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে এখানে কি বলছে, দ্য ইলেকট্রন ডেফিসিয়েন্সি অন ও প্লাস ইজ কম্পেনসেটেড সিন্স ইট রিসিভস পাই ইলেকট্রনস ফ্রম ফিনাইল রিং। দেখতে পেলি? হ্যাঁ। তাহলে ও প্লাসের ইলেকট্রনের অভাব মিটিয়ে দিচ্ছে কে? ফিনাইল রিং রেজোনেন্সের মাধ্যমে। তার জন্য কি হচ্ছে, অ্যাসিডিক স্ট্রেংথ কমে যাচ্ছে। বাট হোয়াট ইফ অর্থ পজিশনে যদি গ্রুপ থাকে, তাহলে কি হবে? অর্থ পজিশনে গ্রুপ থাকলে তোদের মনে আছে এসআইআর হয়। ফিনাইল রিং এ যদি অর্থ পজিশনে মানে পাশাপাশি দুটো কার্বনে যদি গ্রুপ থাকে, তাহলে এসআইআর এফেক্ট হয়, জানিস? স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। হ্যাঁ। তাহলে আগের দিন রেজোনেন্স, করে। হ্যাঁ, তাহলে এখানে এসআইআর হলে কি হবে? পাশাপাশি গ্রুপ থাকলে এদের মধ্যে ধাক্কাধাক্কি হবে, ধাক্কাধাক্কিটা অ্যাভয়েড করবার জন্য এই বন্ড রোটেট করে যাবে, তাই তো? তাহলে এই হুম। বন্ডটা যদি রোটেট করে যায়, তাহলে কি এই রেজোনেন্সটা আর হবে? রেজোনেন্স তো ইনহিবিট হয়ে যাচ্ছে, তাহলে এই পাই সিগমা পাই রেজোনেন্সটা কি আর হবে? না। হবে না, কারণ রেজোনেন্স প্রতিহত হচ্ছে, রাইট? যদি না হয়, তাহলে অক্সিজেনের প্লাস চার্জ থেকে যাচ্ছে, প্রশমিত হচ্ছে না, তাই তো? হ্যাঁ। তাহলে হুম। এখানে অ্যাসিডিক স্ট্রেংথ বেশি থাকবে, তাহলে বোঝাতে পারলো? হ্যাঁ। তাহলে এখানে অর্থ এফেক্টের কারণ কি? এসআইআর এফেক্ট। তুই তো এখন বুঝছিস, এরপরে তুই ভুলে যাবি, কারণ তুই তো আর দেখবি না। পিডিএফ না দেখে চেষ্টা কর, ক্লাসটা করার পর যখন রেকর্ডিংটা আপলোড করব, তখন ওই রেকর্ডিংটা দেখে আবার পড়তে পড়তে ক্লাস নোটটাকে নে।
ঠিক আছে। নিজের মতো লেখ বুঝে, তাহলে গিয়ে তো জিনিসটা দাঁড়াবে। এত কিছু করাবার পরে তুই যদি এখন কোথায় প্লাস আই, কোথায় মেসোমারি, ক্লাস এম, মাইনাস এম, হাইপার কনজুগেশন এগুলো বলতে না পারলে তো তার মানে কিছু শিখিসনি। আচ্ছা, রুলস ফর বেঞ্জোইক অ্যাসিড, তাহলে বেঞ্জোইক অ্যাসিডে আমরা অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করব। রুল কি আছে? যদি একই গ্রুপ ডিফারেন্ট পজিশনে রাখা হয়, অর্থ মেটা প্যারা এরকম ভাবে ঘোরানো হয়, তাহলে অর্থ পজিশনে যদি থাকে তাহলে তার অ্যাসিডিক স্ট্রেংথ ম্যাক্সিমাম হবে, অন্য কিছু দেখার দরকার নেই। বাকি পজিশন গুলোতে ইলেকট্রনিক এফেক্ট চেক করো, মানে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট বেশি না ইলেকট্রন রিলিজিং এফেক্ট, সেগুলো চেক করে অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করো। বুঝতে পারলাম ফার্স্ট রুল? হ্যাঁ। যদি অর্থ পজিশনে থাকে তাহলে অন্য কিছু দেখার দরকার নেই। সেম গ্রুপ যদি অর্থ মেটা প্যারা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে থাকে, তাহলে অর্থটার অ্যাসিডিক স্ট্রেংথ ম্যাক্সিমাম হবে, আর কিছু দেখার দরকার নেই। বাকিগুলোতে ইলেকট্রনিক এফেক্ট চেক করে তোকে কম্পেয়ার করতে হবে। যদি ডিফারেন্ট গ্রুপ সেম পজিশনে থাকে তাহলে ইলেকট্রনিক এফেক্ট চেক করতে হবে, ঠিক আছে? যদি অর্থ পজিশনে ডিফারেন্ট গ্রুপ থাকে, যে কম্পাউন্ড গুলো দেওয়া আছে সেখানে সেম পজিশন, অর্থ পজিশনে ডিফারেন্ট গ্রুপস রয়েছে, তাহলে তোকে চেক করতে হবে আগে যে ওই ডিফারেন্ট গ্রুপস গুলো সিমিলার নেচার কি। যদি সিমিলার নেচার হয় তাহলে অর্থ এফেক্ট যত বেশি হবে তত অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে। তো অর্থ এফেক্ট এখানে তার মানে গল্পটা কি দাঁড়াবে? অর্থ এফেক্ট ইজ প্রপোর্শনাল টু সাইজ। যদি সিমিলার নেচার গ্রুপ হয় তার মানে তোকে সাইজ দেখতে হবে। অর্থ এফেক্ট ইজ প্রপোর্শনাল টু সাইজ, যত বড় সাইজ হবে অর্থ পজিশনে তত অর্থ এফেক্ট বেশি হবে, তত অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। এটা এটার জন্য বললাম। আর যদি এইগুলো ডিফারেন্ট গ্রুপস অ্যাট অর্থ পজিশন আর এদের ডিফারেন্ট নেচার হয়, তাহলে তোকে ইলেকট্রনিক এফেক্ট দিয়ে দেখতে হবে, অর্থ এফেক্ট। এই কেসটাতে অর্থ এফেক্ট উইল বি দ্য ডিসাইডিং ফ্যাক্টর, বাট যদি ডিফারেন্ট গ্রুপ উইথ ডিফারেন্ট নেচার হয় অর্থ পজিশনে, তখন আমরা আর অর্থ দিয়ে দেখবো না, আমরা ইলেকট্রনিক এফেক্ট দিয়েই কম্পেয়ার করবো। এক্সাম্পলস উই আর কামিং। এটা বল, এখানে বেঞ্জোইক অ্যাসিডে নাইট্রো আছে, অর্থ মেটা প্যারা, ঠিক আছে? তাহলে সব থেকে বেশি কার কার হবে অ্যাসিডিক স্ট্রেংথ? রুল কি বলছে? একই গ্রুপ যদি ডিফারেন্ট পজিশনে থাকে তাহলে অর্থ পজিশনে থাকলে আমি চোখ কান বুঝে সেটার অ্যাসিডিক স্ট্রেংথ ম্যাক্সিমাম করে দেবো, তাহলে এটা ওয়ান হবে, হ্যাঁ। তাই তো? এবারে এই বাকি তিনটের মধ্যে কম্পেয়ার করতে হবে। তো এবার আমাকে বল, নাইট্রো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ না রিলিজিং গ্রুপ? একটু আগে বলেছি নাইট্রো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ না রিলিজিং গ্রুপ? উইথড্রয়িং গ্রুপ। উইথড্রয়িং গ্রুপ। তো এই যে প্যারা পজিশনে, এই যে প্যারা পজিশনে নাইট্রো রয়েছে, সেখান থেকে নাইট্রোর কোন এফেক্ট কাজ করবে? মাইনাস আই না মাইনাস এম? মাইনাস এম। রাইট, এখানে পোলার মাল্টিপল বন্ড, এনও ডাবল বন্ড কনজুগেশনে আছে ফিনাইল রিং এর সাথে, তাহলে মাইনাস এম কাজ করবে, আর প্যারা পজিশন থেকে মাইনাস এম এফেক্টিভ হয়। মেটা পজিশন থেকে কি মাইনাস এম কাজ করবে? না। তাহলে এটা মাইনাস আই কাজ করবে শুধু, তাই তো? হ্যাঁ। তাহলে এগুলো তিন ইলেকট্রন, নাম্বারটা, 3 নাম্বারটা বেশি হবে। তাহলে এটা হবে 2, এটা হবে 3, আর এখানে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, সো ইট ইজ দ্য লিস্ট অ্যাসিডিক, রাইট? হ্যাঁ। আর এখানে দেখ, এটাকে বলে টলুইক অ্যাসিড, যেখানে কি আছে, বেঞ্জোইক অ্যাসিড CO2H আছে আর তার সাথে CH3 আছে। তো বল কি হবে? তাহলে এখানে সব থেকে বেশি কার হবে? প্রথমটা। রাইট, অর্থ এফেক্ট, তাহলে প্রথমটা সব থেকে বেশি হবে, অর্থ এফেক্ট। আচ্ছা, এখানে CH3 কি ধরনের গ্রুপ, ইলেকট্রন রিলিজিং গ্রুপ না উইথড্রয়িং গ্রুপ? এটা প্লাস আই। কি আগে তুই এটুকুনি বল, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ না রিলিজিং গ্রুপ? রিলিজিং গ্রুপ। রিলিজিং না। গ্রুপ। কি কি আবার তুই ইলেকট্রন উইথড্রয়িং বলতে যাচ্ছিলি? প্লাস এফেক্ট মানে তো ইলেকট্রন রিলিজিং এফেক্ট। হ্যাঁ, এটা প্লাস তো। হ্যাঁ, তো প্লাস তো। এবার এখানে বল, এখানে তাহলে এই তিনটের মধ্যে কার সব থেকে বেশি হবে অ্যাসিডিক স্ট্রেংথ? যেটা নিচে আছে প্যারা পজিশনে। যেটা
তে কোনো ইলেকট্রন রিলিজিং গ্রুপ নেই। ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকলে অ্যাসিডিক স্ট্রেংথ কমে যায় তো নাকি? হ্যাঁ। তাহলে এটাতে কোনো ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে কি? না। তাহলে এটা সেকেন্ড হবে। এবার বল এখানে প্যারা পজিশন থেকে কোন এফেক্ট কাজ করছে? প্লাস আই ধরবো? এটা এম। কিসের এম এম? কোনো লোন পেয়ার আছে, কোনো পোলার মাল্টিপল বন্ড আছে? কিন্তু হাইপার কনজুগেশন বলে একটা জিনিস পড়িয়েছিলাম, পড়েছিস? হ্যাঁ, এটা একটাও প্লাস রেকর্ডিং তুই হচ্ছে। দেখিসনি। এখানে প্লাস এইচ হবে। এখানে ডাবল বন্ডের সাথে আলফা sp3 কার্বন আছে, যার সাথে হ্যাঁ, আলফা হাইড্রোজেন আছে। আর হ্যাঁ, ফিনাইল রিং এ প্লাস এইচ প্যারা পজিশন থেকে এফেক্টিভ হয়। তাহলে এটা প্লাস এইচ আছে কিন্তু মেটা থেকে এফেক্টিভ হবে না, এটাতে আমরা প্লাস আই ধরবো। তাহলে এই হ্যাঁ, দুটোর মধ্যে কোনটাতে ইলেকট্রন রিলিজিং এফেক্ট স্ট্রঙ্গার? 3 নাম্বারটা। তাহলে এখানে অ্যাসিডিক স্ট্রেংথ কম হবে না বেশি হবে? ইলেকট্রন রিলিজিং এফেক্ট বাড়লে অ্যাসিডিক স্ট্রেংথ কমবে না বাড়বে? কমে। তাহলে এটা 3 হবে, এটা 4 হবে। হ্যাঁ। এখানে বল সব থেকে বেশি কার হবে? প্রথমটা। প্রথমটা। আবার ক্লোরিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ না ইলেকট্রন রিলিজিং গ্রুপ? উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ক্লোরিনের ক্ষেত্রে বা যে কোনো হ্যালোজেনের ক্ষেত্রে মাইনাস আই ওর প্লাস এম থেকেও স্ট্রঙ্গার হয়, এটা অনেকবার বলেছি। তাহলে আমরা ক্লোরিনের মাইনাস আইটাকেই কনসিডার করব, তাই না? প্লাস হ্যাঁ, এম আর চেক করবো না, বিকজ মাইনাস আই স্ট্রঙ্গার। তাহলে মাইনাস আইটা কোথায় বেশি, মেটা না প্যারা? প্যারা। তাই কি ডিস্টেন্স বাড়লে ইন্ডাকটিভ এফেক্ট কমে না বাড়ে? কমে যায়। তাহলে ডিস্টেন্স তো প্যারা পজিশনে বেশি। বেড়ে যাচ্ছে, তাহলে মাইনাস আই কোথায় বেশি হবে? মেটা পজিশনে। তাহলে এখানে মাইনাস আই বেশি হবে, এটা 2 হবে। এখানে মাইনাস আই কমে যাবে, এটা 3 হবে। আর এখানে হ্যাঁ। কোনো ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট নেই, 4। পরেরটা বল। নাইট্রো আছে, CH3 আছে, Cl আছে, এখানে OCH3 আছে। কার কি এফেক্ট কাজ করে? নাইট্রোর কোন এফেক্ট কাজ করবে প্যারা থেকে? নাইট্রোর কোন এফেক্ট কাজ করবে প্যারা থেকে? প্লাস ইফেক্ট, প্লাস আই ইফেক্ট। আবার বলে প্লাস আই। এতবার এর মধ্যে এই ক্লাসের মধ্যে অলরেডি এতবার হলো। নাইট্রো তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এর প্লাস এফেক্ট তো কাজ করবেই না। কমন সেন্স কি বলছে? নাইট্রোজেনে প্লাস আছে, প্লাস থাকা মানে কি ও ইলেকট্রন টানবে, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে মাইনাস আই শো করে, কিন্তু এখানে মেসোমারিক এফেক্ট কোনটা শো করবে? মাইনাস। তাহলে মাইনাস এম শো করবে। মাইনাস এম ডমিনেটিং, প্যারা পজিশন থেকে এফেক্টিভ হবে। এখানে CH3 কি শো করবে? সেটা তো কি শো করবে? একটু আগে করেছিস। প্লাস আই। প্লাস এইচ দেখাবে যদি প্লাস ফিনাইল এইট রিং এর সাথে থাকে। হ্যাঁ। একই জিনিসই করছিস, তাও বারবার ভুল করছিস। দুটো প্রবলেম আগে সেম জিনিস করে। Cl কি শো করবে? মাইনাস আই। মাইনাস আই। আর এখানে অক্সিজেনের লোন পেয়ার কনজুগেশনে থাকলে কি শো করবে? প্লাস এইচ। প্লাস এম। লোন পেয়ার কনজুগেশনে থাকলে প্লাস এম শো করবে। তাহলে বল এবার সব থেকে বেশি কার হবে? মাইনাস এম। তারপর তারপর প্লাস এইচ। তুই কি জানিস প্লাস গুলো ইলেকট্রন রিলিজিং এফেক্ট আর মাইনাস গুলো ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট? এখানে এখনো মাইনাস আই পড়ে রয়েছে। ইলেকট্রন সিএল। উইথড্রয়িং এফেক্টের জন্য অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ে, ইলেকট্রন রিলিজিং এফেক্টের জন্য কমে। তাহলে প্লাস এইচ থাকলে অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে মাইনাস আই এর থেকে? না, মাইনাস আইটা বেশি হবে তাহলে। তাহলে মাইনাস আই বেশি হবে। তারপর তারপর প্লাস প্লাস এইচ এইচ। আর প্লাস এম এর মধ্যে হু ইজ এম। স্ট্রঙ্গার ইলেকট্রন রিলিজিং গ্রুপ? কোনটা স্ট্রং এফেক্ট, প্লাস এইচ না প্লাস এম? এম। তাহলে এখানে অ্যাসিডিক স্ট্রেংথ কমবে না বাড়বে? কমবে। তাহলে এটা 3 হবে, এটা 4 হবে। হ্যাঁ।
বল এখানে বল। এখানে কি 2 দেখছিস নাম্বার তুই? আচ্ছা এখানে কি কোন এফেক্ট কাজ করছে আগে বল, কোন এফেক্ট কাজ করছে? চটপট বলবি কি বলবি না? বলে দিন একটু। এখানে একটু আগেই তো করলি, সিএইচ তে কি কাজ করে? যদি ডাবল বন্ডের সঙ্গে আলফা সিএইচ বন্ড থাকে কি এফেক্ট কাজ করে? এটা প্লাস আই, প্লাস এইচ। প্লাস এইচ। এখানে কটা আলফা হাইড্রোজেন আছে? একটা। এখানে একটা আলফা হাইড্রোজেন, কোনটা আলফা হাইড্রোজেন আছে বল? তো সি এর সাথে তো সেই সাথে কটা হাইড্রোজেন আছে? 3টে। তো তুই একটা কোনটাকে বলছিস? আলফা হাইড্রোজেন কটা আছে? 3টে। তো তুই একটা কোনটাকে বলছিলি তাহলে? কার্বনটাকেই বলছিলাম। তো আলফা হাইড্রোজেনের কথা হচ্ছে, তো আলফা হাইড্রোজেন তো হাইপার কনজুগেশনে আলফা সিএইচ বন্ড ভাঙে, আলফা হাইড্রোজেন যত বেশি থাকে হাইপার কনজুগেশন তত বেশি হয়। এখানে এখানে কটা আলফা হাইড্রোজেন আছে? আলফা কার্বন তো এটা, আলফা হাইড্রোজেন কটা আছে এখানে? 6টা। আলফা কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে? এগুলো তো আলফা কার্বন নয়, আলফা কার্বন তো আমি মার্ক করেছি, ওর সাথে কটা হাইড্রোজেন আছে? একটা আছে। তাহলে এখানে আলফা ওয়ান, আর এখানে এখানে 2। তাহলে সব কটাতে প্লাস এইচ রয়েছে, কিন্তু প্লাস এইচ সব থেকে বেশি কোথায় আছে? প্যারা পজিশনে। আরে সবেই তো প্যারা পজিশন, কোনটাতে আলফা হাইড্রোজেন, কোনটাতে হাইপার কনজুগেশন সব থেকে বেশি হবে, ফার্স্ট সেকেন্ড না থার্ডেরটায়? দ্বিতীয়টায়। দ্বিতীয়টায়। তাহলে ওখানে অ্যাসিডিক স্ট্রেন্থ সব থেকে কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে সব থেকে বেশি কোথায় হবে? সে প্রথমটায়। 29। বল। তো স্যার, এখানে স্যার এখানে তুই বল। স্যার 3 নাম্বারটা 2 হতো না? হ্যাঁ। আচ্ছা 29, 29-এ কি দেখছি আমরা? সব কটা অর্থ পজিশনে আছে, তাই তো? আমি কি হ্যাঁ। বলেছিলাম, রুল কি ছিল? যদি অর্থ পজিশনে ডিফারেন্ট গ্রুপস থাকে তো তোকে আগে চেক করতে হবে যে ওদের নেচার সিমিলার না আলাদা, ঠিক আছে? তো এখানে সমস্ত ডিফারেন্ট নেচার গ্রুপ, এদের প্রকৃতি আলাদা। সিএইচ থ্রি, তাহলে এ কি এফেক্ট শো করে? সিএইচ থ্রি প্লাস। প্লাস এইচ শো করতে পারে অর্থ প্যারা থেকে, নাইট্রো মাইনাস এম শো করতে পারে, এখানে সিও ডাবল বন্ড ধ্রুবীয় বহুবন্ধনী কনজুগেশনে থাকলে মাইনাস এম শো করবে, এখানে অক্সিজেন লোন পেয়ার কনজুগেশনে থাকলে প্লাস এম শো করবে। আমরা অর্থ এফেক্ট দেখবো না, যদি ভিন্ন প্রকৃতি গ্রুপ হয় অর্থ পজিশনে, অর্থ এফেক্ট আমরা চেক করবো না, আমরা ইলেকট্রনিক এফেক্ট দিয়ে চেক করবো। তাহলে ইলেকট্রনিক হ্যাঁ। এফেক্ট তো আমি লিখে দিয়েছি। তাহলে সব থেকে বেশি কে দেখাবে? মাইনাস এম। এই দুটো মাইনাস এম এর মধ্যে এটা স্ট্রং হয় বেশি, তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক স্ট্রেংথ কার হবে? CH3। হ্যাঁ, তুই কি এখনো বুঝতে পারলি না যে উইথড্রয়িং এফেক্ট কোনটা, রিলিজিং এফেক্ট কোনটা? মাইনাস এফেক্ট মানে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, প্লাস এফেক্ট মানে ইলেকট্রন রিলিজিং এফেক্ট। ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট থাকলে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। তাহলে বল এখানে সব থেকে বেশি ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট কোথায় আছে? CH3 তো। সিএসসি তে কি এফেক্ট আছে? মাইনাস এম। সিএসসি তে মাইনাস এম, আমি তো প্লাস এইচ লিখেছি। আবার তুই তো এতক্ষণ ধরে প্লাস এইচই করলি। আমি 3 নাম্বারটা দেখেছি। 3 নম্বরটা প্রথমটা তো সিও সিএইচ থ্রি, 3 নম্বরটা তো শুধু সিএইচ থ্রি না, ওটা তো অ্যাসিটাইল গ্রুপ আছে। তাহলে এখানে নাইট্রোজেনও তো মাইনাস এম রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেশি? মাইনাস এম। আরে দুটোই তো মাইনাস এম, তো এই দুটো মাইনাস এম এর মধ্যে কোনটা স্ট্রং বেশি? 2 নাম্বারটা বেশি স্ট্রং। হ্যাঁ, তো সেটা তো আমি লিখেও দিয়েছি, এটা বলতে তোর এতক্ষণ লাগলো? তাহলে এটা ওয়ান, তারপর তারপরেরটা হবে 2 নাম্বার। তারপর তারপর প্রথমটা হবে। রাইট, এখানে এটা উইক ইলেকট্রন রিলিজিং এফেক্ট, তাহলে এটা 3 হবে। এটা সব থেকে স্ট্রং ইলেকট্রন রিলিজিং এফেক্ট, দিস উইল বি 4।
পরেরটা বল। আচ্ছা এখানে যদি দেখিস, এখানে এখানেও অর্থ পজিশনে ডিফারেন্ট গ্রুপস আছে, কিন্তু দেখ সবাই অ্যালকাইল গ্রুপ, সিমিলার নেচার গ্রুপ বলতে পারি, হ্যাঁ। সমপ্রকৃতির গ্রুপ বলতে পারি। তাহলে হুম। এখানে আমরা কি চেক করবো, ইলেকট্রনিক এফেক্ট না অর্থ এফেক্ট, কি চেক করবো? যদি ডিফারেন্ট গ্রুপ বাট সিমিলার নেচার হয় অর্থ পজিশনে, তাহলে এখানে ডিসাইডিং ফ্যাক্টর কে? ইলেকট্রনিক ইফেক্ট। অর্থ এফেক্ট। যদি ভিন্ন প্রকৃতি গ্রুপ হতো তাহলে ইলেকট্রনিক এফেক্ট ডিসাইডিং ফ্যাক্টর হতো। যদি মানে একই গ্রুপ আর একই একই পজিশন। ধরনের গ্রুপ, সিমিলার নেচার, সবকটা অ্যালকাইল গ্রুপ, একই রকমের গ্রুপ, হ্যাঁ। সবকটা অর্থ পজিশনে আছে, তাহলে একই রকমের গ্রুপ বলে এদের ইলেকট্রনিক এফেক্টের ডিফারেন্স খুব কম হবে, তাহলে আমরা অর্থ এফেক্টকে ডিসাইডিং ফ্যাক্টর ধরবো। অর্থ এফেক্ট যত বাড়বে অ্যাসিডিক স্ট্রেংথ তত বাড়বে। অর্থ এফেক্টে ডিপেন্ড করছে সাইজের উপর, সাইজ যত বেশি হবে অর্থ এফেক্ট তত বেশি হবে। তাহলে বল এখানে সব থেকে বেশি অ্যাসিডিক স্ট্রেংথ কার হবে? 3 নাম্বারটা। রাইট। 31, এখানেও দেখ অর্থ পজিশনে চারটে গ্রুপ আছে কিন্তু সবাই একই রকমের গ্রুপ, সবাই হ্যালোজেন। তাহলে আমরা কি চেক করব? অর্থ এফেক্ট না, ইলেকট্রনিক ইফেক্ট। অর্থ এফেক্ট না ইলেকট্রনিক এফেক্ট, কি চেক করব? ইলেকট্রনিক ইফেক্ট। কেন? সবাই তো একই ধরনের গ্রুপ, সবাই হ্যালোজেন, তাই তো শিখলি এতক্ষণ ধরে। যদি একই রকমের গ্রুপ হয় তাহলে অর্থ এফেক্ট চেক করব। আগেরটা তো তাই করলি, এটা সব হ্যালোজেন অ্যালকাইল ভেবে গ্রুপ করলে ছিল। হ্যাঁ, এখানে তাহলে অর্থ ইফেক্ট কাজ তাহলে করবে। অর্থ এফেক্ট দেখলে সব থেকে বেশি কার হবে? আয়োডিন। রাইট। বুঝতে পারলি? হ্যাঁ। নেক্সট, ফেনলের সিস্টেম। তোদের সিলেবাসে রয়েছে না ফেনল? তাহলে হ্যাঁ এর আছে। প্রবলেমস থেকে একটা দুটো তো পাবি। তো ফেনলের ক্ষেত্রে এরকম কোনো অর্থ এফেক্টের ব্যাপার নেই, নর্মাল রুল ফলো করে। যদি ফেনলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ থাকে অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ অ্যাটাচ থাকলে অ্যাসিডিক স্ট্রেংথ কম হবে। এখানে এক্সট্রা কোনো স্পেশাল কেস নেই, কোনো অর্থ এফেক্টের ব্যাপার নেই, নর্মাল রুল। 32, বল। তাই ক্লোরিনের কোন এফেক্ট কাজ করে, ইলেকট্রনিক এফেক্ট? মাইনাস আই। তাহলে মাইনাস আই সব থেকে বেশি কোথায়? অর্থ মেটা প্যারা কোথায়? অর্থ। তাহলে এটা সব থেকে বেশি হবে। তারপরে মেটা ডিস্টেন্সের সাথে মাইনাস আই কমে যাচ্ছে, আর এখানে কোনো ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট নেই, তাই তো? হ্যাঁ। এই কম্পাউন্ড গুলোকে কি বলে? ক্রেসল। যদি ফেনলে যদি সিএইচটি থাকে তাহলে বল এখানে কি দাঁড়াবে? সিএইচটি কি এফেক্ট কাজ করছে? প্লাস আই। প্লাস এই তো কাজ করে, কিন্তু ফিনাইল রিং এ থাকলে হাইপার কনজুগেশনও কাজ করতে পারে। কতবার বলবো? যদি ডাবল বন্ডের সঙ্গে sp3 কার্বন আলফা সিএইচ বন্ড থাকে, হাইপার কনজুগেশন কাজ করে কি করে না? করে। তাহলে অর্থ আর প্যারা থেকে এফেক্টিভ হয়, তাহলে এখানে প্লাস এইচ কাজ করবে। ইন্ডাকটিভ এফেক্ট তো উইকেস্ট এফেক্ট, আমরা পরে দেখবো। মেটা পজিশন থেকে কি কাজ করবে? এটাও তো প্লাস এইচ হবে। মেটা থেকে প্লাস এইচ কাজ করে না, তাহলে শুধু প্লাস আই কাজ করবে, হ্যাঁ। তাই তো? আর এখানে প্যারা থেকে প্লাস এইচ কাজ করবে। ইয়েস হ্যাঁ। অর নো? হ্যাঁ। তাহলে এই চারটের মধ্যে এই তিনটেতে ইলেকট্রন রিলিজিং গ্রুপ অ্যাটাচ রয়েছে, তাহলে এখানে নেই, তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক স্ট্রেংথ কার হবে? প্রথমটা। কেন প্রথমটা কেন হবে? এটা অর্থ পজিশনে আছে তো মিথাইল। তোকে তো একটু প্রথমেই তো বলে দিলাম, ফেনল সিস্টেম, ফেনলের ক্ষেত্রে কোনো অর্থ এফেক্ট বলে আলাদা করে কিছু কাজ করে না, ওটা শুধুমাত্র বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে। শেষেরটা বেশি হবে, শেষেরটা। শেষেরটাই বেশি হবে, এখানে কোনো ইলেকট্রন রিলিজিং গ্রুপ নেই। তারপরে তারপর 2 নাম্বারটা। 2 নম্বরটা, এবার এই দুটো আমি কি করে ডিফারেন্সিয়েট করব? দেখ হাইপার কনজুগেশন এইটাতে এটাতে সেম, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না, কিন্তু এখানে প্লাস আই বেশি কাজ করছে, আর এখানে কম। তাহলে এখানে কম হবে। থার্টি ফোর, বল। এখানে নাইট্রোফেনল রয়েছে, তো এখানে নাইট্রোর কোন এফেক্ট কাজ করছে, ঠিক করে বলবি। কোন এফেক্ট কাজ করছে নাইট্রো? মাইনাস আই।
মাইনাস আই কি সবার আগে চেক করবো, নাকি নাইট্রোর মাইনাস এম বলেও একটা জিনিস থাকে, সেটা ডমিনেটিং হয়, এতবার রিপিট হচ্ছে, অর্থ পজিশন প্যারা পজিশন থেকে এফেক্টিভ হয়, কতবার বলতে হবে? মেটা পজিশন থেকে কি কাজ করবে? মাইনাস এম কাজ করবে মেটা পজিশন? না, তাহলে এখানে মাইনাস আই, আর প্যারাতে প্লাস এম, মাইনাস এম। তাহলে মাইনাস এম কাজ করবে, তাই তো? তাহলে এই চারটের মধ্যে সব থেকে কম অ্যাসিডিক স্ট্রেংথ কার হবে আগে বল? কম হবে যেটা মাইনাস আই আছে যেখানে এটা। কোনো ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট নেই, যেখানে কোনো ইলেকট্রন উইথড্রয়িং, এটা সব থেকে কম হবে। যেখানে কোনো নাইট্রো লাগানো নেই। বুঝেছিস না বুঝিস নি? বুঝতে পেরেছি। এবার বল, বাকি তিনটের মধ্যে এটা 3 নম্বর হবে, সব থেকে বেশি অ্যাসিডিক হবে এটা আর এটা, যেখানে মাইনাস এম কাজ করছে। তো টেকনিক্যালি তুই বলতে পারিস যে প্রথমটাতে তো মাইনাস আই বেশি আছে, তুই এটা বলতে পারিস, তাহলে এটার বেশি হওয়ার কথা। বাট এখানে আমি স্পেশাল এটা মনে রাখবি, এই কোশ্চেনটা নাইট্রোফেনলের কোশ্চেনটা তোদের আসতে পারে, এটা খুব কমন কোশ্চেন। যে এটা আগের বার এসেছে। হ্যাঁ, তো আবার আসতে পারে, প্যারা নাইট্রোফেনল অর্থ নাইট্রোফেনলের থেকে অল্প হলেও বেশি অ্যাসিডিক হবে। লজিক ওয়াইজ অর্থ নাইট্রোফেনলের বেশি হওয়ার কথা, যদি আমি মাইনাস আইটা যদি দেখি এখানে একটু বেশি, কিন্তু প্রবলেমটা কি হয়, এই অর্থ নাইট্রোফেনলে যেটা হয়, আমি যদি এখানে ছবি এঁকে দেখাই, অর্থ নাইট্রোফেনলে এই হাইড্রোজেনটা এই ও মাইনাসের সাথে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এ লক হয়ে যায়। ঠিক আছে, ইন্ট্রা ইন্ট্রা আর ইন্টারের ডিফারেন্স বুঝিস? হ্যাঁ, কি বাংলাটা কি বল? একটা অন্ত আণবিক আর একটা আন্ত আণবিক। এখানে ইন্ট্রা মানে আন্ত আণবিক, ঠিক আছে, মানে একই মলিকুলের মধ্যে হচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে, এখানে হাইড্রোজেনটা লক হয়ে যায়। দেখ, ইন্ডাকটিভ এফেক্ট খুব উইক এফেক্ট, তো ইন্ডাকটিভ এফেক্টের জন্য যে ডিফারেন্সটা হয় সেটা খুব কম হয়। তো যদি অন্য কোনো ফ্যাক্টর কাজ করে, দেন সেটা ডমিনেট করতে পারে, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড অর্থতে কাজ করছে, তার জন্য কি হচ্ছে, এই হাইড্রোজেনটা একটু দেরিতে রিলিজ হবে। তো যখন আমি অর্থ আর প্যারানাইট্রোফেনল কম্পেয়ার করব, এখানে লেট রিলিজ অফ এইচ প্লাস, প্রোটন দেরিতে বেরোবে, তাই তো? তাহলে অর্থ আর নাইট্রোফেনল প্যারার মধ্যে, তাই জন্য প্যারানাইট্রোফেনল ইজ মোস্ট অ্যাসিডিক, ফলোড বাই অর্থ নাইট্রোফেনল। এই দুটো তোকে মনে রাখতে হবে, বাকিগুলো তো অটোমেটিক্যালি বুঝতে পারছিস। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। 35, 35-এ কি দেখতে পাচ্ছিস? এখানে একটা নাইট্রো গ্রুপ আছে অর্থতে, এখানে একটা অর্থ একটা প্যারাতে আছে, এখানে দুটো অর্থ একটা প্যারাতে আছে। তাহলে নাইট্রো অর্থ আর প্যারাতে বাড়লে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এখানে একটা মাইনাস এম কাজ করছে, এখানে দুদিকে মাইনাস এম কাজ করছে, আর এখানে তিন দিক থেকে মাইনাস এম কাজ করবে। তাহলে মাইনাস এম যেখানে সব থেকে বেশি, সেখানে অ্যাসিডিক স্ট্রেংথ সব থেকে বেশি। হ্যাঁ, বুঝতে জেনে পাচ্ছিস না? বুঝতে পেরেছি। A246 ট্রাইনাইট্রোফেনল, এই কম্পাউন্ডটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড। ফেনলে যদি তিনটে নাইট্রো থাকে, দুটো অর্থ একটা প্যারা, দিস ইজ কল্ড পিক্রিক অ্যাসিড, অ্যান্ড দিস ইজ ইভেন স্ট্রঙ্গার দ্যান বেনজোইক অ্যাসিড। এর অ্যাসিডিক স্ট্রেংথ বেনজোইক অ্যাসিডের থেকেও বেশি হয় এই তিনটে নাইট্রোর জন্য। বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ না বল? দেখ, এখানে OH এর জন্য কি, এখানে কি দেখতে পাচ্ছিস, এখানে পাশাপাশি দুটো কার্বনের গ্রুপ আছে, পাশাপাশি দুটো কার্বনের গ্রুপ আছে, তাহলে কি এখানে SIR কাজ করবে? করবে। করবে না। আমি যদি ভালো করে আগের ক্লাসটা দেখিস, তাহলে দেখবি কিছু কিছু ছোট গ্রুপ বা লিনিয়ার গ্রুপ হয় যাদের জন্য SIR কাজ করে না।
সো দেয়ার ইজ নো SIR, তাই তো? তো এখানে নাইট্রোর প্যারা পজিশন থেকে, তার মানে এর সাথে ফিনাইল রিং এর কনজুগেশন বন্ধ হচ্ছে না, কারণ SIR নেই, মানে কি রেজোনেন্স ইনহিবিট বা প্রতিহত হচ্ছে না। তার মানে হ্যাঁ নাইট্রোর -M এর উপর কাজ করবে প্যারা পজিশন থেকে, ওয়ারাস এখানে যে পাশাপাশি গ্রুপ গুলো আছে এখানে কি SIR কাজ করবে? এখানে এটাতে তো SIR করে না। কাজ করবে। হ্যাঁ SIR কাজ করলে বন্ড ঘুরে যাবে, রেজোনেন্স হবে না, তাহলে এখানে -M এফেক্টিভ নয়। বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ তাহলে তাহলে এখানে অ্যাসিডিক স্ট্রেংথ কার বেশি হবে? তো শেষেরটা প্রথমটা, কারণ এখানে -M কাজ করছে। -M থাকলে তো বেশি স্ট্রং মাইনাসের সাথে। ইলেকট্রন। বুঝিস নি এখনো? ঠিক আছে। 37 প্যারা পজিশনে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ আছে, এখনো আমি জানি তুই ভুল করবি, বল CST কি এফেক্ট শো করে প্যারা থেকে? প্লাস আই। আবার বললি প্লাস আই, তাই তো? প্লাস এইচ আর তাহলে হয়নি, তাই তো? হাইপার কনজুগেশন আমরা পড়িনি। বোঝাতে হবে প্লাস এইচ করে কিনা। না, আগের ক্লাসগুলো দেখে নেবো। না এখন কি বুঝেছিস, এই যে ডাবল বন্ডের সঙ্গে sp3 আলফা হ্যাঁ কার্বন আছে, তাহলে প্লাস এইচ হবে তো প্যারা পজিশন থেকে। ক্লোরিন কি করছে? -I। নাইট্রো কি হ্যাঁ শো করবে? যেটা ডমিনেটিং মাইনাস এফেক্ট আমি সেটা মাইনাস বলছি, নাইট্রো কি শো করবে? মাইনাস এম। আর অক্সিজেনের লোন পেয়ার আছে, কি শো করবে? এটা প্লাস এইচ। +M। এইচ কোথা থেকে আসলো? অক্সিজেন লোন। কি হাইপার কনজুগেশন শো করবে? অক্সিজেন লোন পেয়ার কনজুগেশনে থাকলে +M শো করে। এবার বল সব থেকে বেশি তাহলে কার হবে এখানে অ্যাসিডিক স্ট্রেংথ? নাইট্রো গ্রুপের। তাহলে এটা 1, তারপর প্লাস এইচ। কেন -I টা হবে না? এটা তো মাইনাস এফেক্ট, মানে তো ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। কিন্তু মাইনাস আয়ের তো মান কম। আরে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট তো, তুই -2 বড় না +5 বড়? মাইনাস আইটাই হবে। তারপর প্লাস এইচ। এখানে বল 38 এরটা, এখানে ফ্লুরিন আছে ক্লোরিন আছে, তাহলে কি হওয়া উচিত? ফ্লোরিনের তো তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে ফ্লুরিন বলবি, বাট এটা কি জানিস, মনে আছে যে থার্ড পিরিয়ড বা ক্লোরিনের। হায়ার পিরিয়ড নন মেটাল গুলোর কাছে খালি ডি অরবিটাল থাকে, হ্যাঁ আর খালি ডি অরবিটাল বা খালি অরবিটাল যদি কনজুগেশনে থাকে ভ্যাকেন্ট অরবিটাল সিগমা পাই, তাহলে এখানে -M কাজ করবে -I এর সাথে, হ্যাঁ। তাহলে দ্যাট ইজ ওয়াই দিস ইজ মোর অ্যাসিডিক। হুম। দিস ইজ অলসো এ স্পেশাল কেস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট টাইপ হ্যাঁ অফ প্রবলেম কি আছে, যে অ্যাসিড বেস রিঅ্যাকশন, ভালো করে বলছো। অ্যাসিড বেস রিঅ্যাকশন সবসময় স্ট্রং থেকে উইক ডিরেকশনে যাবে, মানে সবসময় স্ট্রং অ্যাসিড থেকে, অ্যাসিড বেস রিঅ্যাকশন যখন হয় সবসময় স্ট্রং অ্যাসিড থেকে উইক অ্যাসিডের দিকে যাবে, বা স্ট্রং বেস থেকে উইক বেসের দিকে যাবে, ঠিক আছে? এবার তুই অ্যাসিড দিয়ে দেখ বা বেস দিয়ে দেখ, রেজাল্ট একই পাবি, বাট স্ট্রং থেকে উইক ডিরেকশনই সবসময় হবে, উল্টো দিকে রিঅ্যাকশন হবে না। তো তোকে কোশ্চেন দিয়েছে প্রেডিক্ট দ্য ফিজিবিলিটি অফ অ্যাসিড বেস রিঅ্যাকশন, মানে অ্যাসিড বেস রিঅ্যাকশনটা হবে কি হবে না বল। তো কি করবো? রিঅ্যাক্ট্যান্ট সাইডে অ্যাসিড কোনটা আছে? ওইচ। OH না, কার্বক্সিলিক অ্যাসিড এটা। হ্যাঁ এটা ফর্মিক অ্যাসিড আছে, দেখতে পাচ্ছিস? আর হ্যাঁ প্রোডাক্ট বুঝতে। সাইডেও এটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা স্ট্রং কোনটা উইক? এটা তো তো প্রথমটা বেশি স্ট্রং হবে না। প্রথমটা ফর্মিক অ্যাসিড এক্সেপশন ছিল, তাহলে এটা স্ট্রং, যেটা বেঞ্জয়িক অ্যাসিডের থেকে বেঞ্জয়িক অ্যাসিড উইক হবে, তাহলে এই রিঅ্যাকশনটা হবে কি হবে না? স্ট্রং থেকে উইক ডিরেকশনে গেলে হবে কি হবে না? হবে এটা। তাহলে এটা হবে। পরেরটা বল, এখানে অ্যাসিড কোনটা? এটা CO2H, এগুলো O হুম। মাইনাস Na প্লাস মানে সল্ট হয়ে গেছে, এখানে অ্যাসিড কোনটা? OH। তাহলে এইটা বেঞ্জয়িক অ্যাসিড, আর এটা ভালো করে দেখ পিক্রিক অ্যাসিড, একটু আগে দেখলি। হ্যাঁ তো কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা উইক অ্যাসিড?
তো শেষেরটা স্ট্রং হবে তো? রাইট, পিক্রিক অ্যাসিড ইজ স্ট্রঙ্গার দ্যান বেনজোইক অ্যাসিড। তাহলে এই রিঅ্যাকশনটা হবে কি হবে না? হবে না। হবে না। ঠিক আছে, আর কি ধরনের কোশ্চেন থাকে? তোকে কিছু কোশ্চেন বলতে পারে যে কোন অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট রিঅ্যাক্ট করে CO2 লিবারেট করবে, CO2 গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল নিচ্ছি। ধর অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট রিঅ্যাক্ট করছে, করে সল্ট, ওয়াটার অ্যান্ড CO2 দিচ্ছে। টেকনিক্যালি ফর্মিক অ্যাসিড তৈরি হয় H2CO3, বাট যেহেতু H2CO3 আনস্টেবল হয়, এটা ভেঙে ওয়াটার আর CO2 দেয়। ঠিক আছে, যেহেতু হ্যাঁ। H2CO3 আনস্টেবল হয়, এটা ভেঙে ওয়াটার অ্যান্ড CO2 দেয়। তো এবার এই রিঅ্যাকশনটা হবে কি হবে না, তার উপর ডিপেন্ড করবে যে CO2 উৎপন্ন হবে কি হবে না। সেটা আমি কি করে বুঝবো? দেখ, যদি এই অ্যাসিডটা কার্বনিক অ্যাসিডের থেকে স্ট্রং হয়, যদি এটা স্ট্রং হয়, এটা উইক অ্যাসিড হয়, তবে এই রিঅ্যাকশনটা হবে, হ্যাঁ। তাই না? যদি এই অ্যাসিডটা যদি কার্বনিক অ্যাসিডের থেকে স্ট্রং হয়, তবে এই রিঅ্যাকশনটা হবে, আর তবেই CO2 উৎপন্ন হবে। বলতে পারি? হ্যাঁ। রাইট? হুম। তাহলে কন্ডিশন কি? সোডিয়াম বাইকার্বনেট কখন অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে CO2 লিবারেট করবে? কন্ডিশন হচ্ছে যদি অ্যাসিডটা স্ট্রঙ্গার হয় H2CO3 থেকে, তবেই CO2 লিবারেট হবে সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিঅ্যাকশন। এবার অ্যাসিড স্ট্রং না উইক কি করে বুঝবি? এর আগে আমরা একদম শুরুতে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার বলেছিলাম, মনে আছে? হ্যাঁ। তো সেই অর্ডারে কার্বনিক অ্যাসিডটা কার্বক্সিলিক অ্যাসিডের পরে থাকবে, অ্যালকোহলের আগে থাকবে। মানে কার্বনিক অ্যাসিড ইজ উইকার দেন কার্বক্সিলিক অ্যাসিড, স্ট্রঙ্গার দেন অ্যালকোহল। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড বা তার আগে যা আছে সেগুলো সবাই CO2 লিবারেট করবে সোডিয়াম বাইকার্বনেটের সাথে। অ্যালকোহল বা তার পরে যারা আছে তারা CO2 লিবারেট করবে না। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা হয়। Which of them will liberate CO2 on reaction with sodium bicarbonate? ফেনল করবে? না। করবে না। এটা করবে? হ্যাঁ। এটা এটা সালফোনিক তারপর তো অ্যাসিড, এটা সালফোনিক অ্যাসিড। করবে কি করবে না? না। কেন করবে না? সালফোনিক অ্যাসিড তো কার্বক্সিলিক অ্যাসিডের থেকেও স্ট্রং। আমাকে কি এইগুলো আবার পুরো লিস্ট লিখতে হবে? আমি তো ডট 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 দিয়ে দিয়েছি। কার্বক্সিলিক অ্যাসিড বা তার থেকে বেশি যারা স্ট্রং, তারা CO2 লিবারেট করবে। তো সালফোনিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের থেকে দেখি। বেশি স্ট্রং তো। হ্যাঁ, হবে তাহলে এটা। কি হবে? তাহলে এটা হবে, এটা হবে। এটা হবে না। অ্যালকোহল দেখে বলছিস, বাট এটা হবে। যদি অ্যালকোহলে ফেনলে যদি দুটো বা তিনটে নাইট্রো থাকে, তাহলে ওটা বেনজোইক অ্যাসিডের থেকে স্ট্রং হয়ে যায়, তাই না? তাহলে এটাও হ্যাঁ। হবে। লাস্টেরটা? এটা তো ওইট আছে, হবে। এটা হবে না। রাইট, অ্যালকোহল উইক হয়। কিন্তু এখানে তো রিং নেই। হ্যাঁ, তো অ্যালিফ্যাটিক অ্যালকোহল তো আরো উইক হয়। যদি ঠিক আছে। নর্মালি অ্যালকোহল উইক হয়, বাট এক্সেপশন ছিল যদি তিনটে নাইট্রো বা দুটো নাইট্রো রাখিস তুই, তাই না? হ্যাঁ, বুঝতে পারছিস না পারছিস না? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? তাহলে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার এখানে শেষ করলাম।